আচ্ছা, osteoarthritis is by far the most common form of arthritis. ঠিক আছে, এটা একটা এসবি হতে পারে, মোস্ট কমন ফর্ম অফ আর্থ্রাইটিস। যদি এগুলো জাতের কোনো কোয়েশ্চেন না, এফসিএস অনেক সময় এরকম প্রশ্ন আসে। অস্টিওআর্থ্রাইটিস আইটিস লেখা থাকলেও এটা মূলত ইনফ্লামেটরি নয় আর কি, খুব মিনিমাল ইনফ্লামেশন হয়, তবে এটাকে নন ইনফ্লামেটরি হিসেবে ধরা হয়। 2 নাম্বার দেখেন এখানে কি হয়, ক্যারেক্টারাইজ বাই ফোকাল লস অফ আর্টিকুলার কার্টিলেজ। আর্টিকুলার কার্টিলেজের কি হয়, লস হয়। এরপর দেখেন সাবকন্ড্রাল অস্টিওস্ক্লেরোসিস হয়, অস্টিওফাইট ফর্মেশন হয়, এবং হচ্ছে রিমডেলিং অফ জয়েন্টের রিমডেলিং হয় উইথ এনলার্জমেন্ট অফ এফেক্টেড জয়েন্ট। এই ঘটনাগুলো হয়, আমরা রেডিওগ্রাফিতে পড়ছি। তাহলে আর্টিকুলার কার্টিলেজ যে এখানে লস হয় বা ডিস্ট্রাকশন হয়, এটা হচ্ছে ডিফাইনিং ফিচার বা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার। পরীক্ষা আসছিল এসবিএ, এফসিবিএস আসছিল, এটাও এসবি আসছিল। এরপর দেখেন অস্টিওআর্থ্রাইটিস এর হওয়ার পিছনে কি কি রোল প্লে করে, সেগুলো কিছু জেনেটিক ফ্যাক্টর আছে। এই যে রিস্ক ফ্যাক্টর, এটা খুবই ইম্পর্টেন্ট, রিস্ক ফ্যাক্টরটা খুবই ইম্পর্টেন্ট। যেটা কি দাগানো এটাও আসছে। আচ্ছা, রিস্ক ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট। দেখেন ওবেসিটি, ট্রমা। ঠিক আছে, যারা হচ্ছে ওবেস তাদের হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার চান্সটা বেশি। তারপর হচ্ছে যদি কোনো একটা ট্রমার হিস্ট্রি থাকে, তাহলে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার চান্স বেশি। অস্টিওআর্থ্রাইটিস মোস্ট কমনলি নি জয়েন্টকে ইনভলভ করে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে অস্টিওআর্থ্রাইটিস হয়। এই যে ইস্ট্রোজেন ডিফিসিয়েন্সি হয়, ফিমেল পেশেন্টদের হয় বেশি, মেলেরও হয়। তো ইস্ট্রোজেন ডিফিসিয়েন্সি, পোস্ট মেনোপজাল উইমেন, এইসব কন্ডিশনে অস্টিওআর্থ্রাইটিস হয়। এগুলো কমন রিস্ক ফ্যাক্টর, ওবেসিটি, ট্রমা, ইস্ট্রোজেন ডিফিসিয়েন্সি। তাহলে ওবেস থাকলে আমরা তাদেরকে কি করতে বলবো, আপনার ওয়েট লস করতে বলবো। এরপর যারা রিপিটেটিভ লোড বহন করে, ভার বহন করে, তাদের হতে পারে ফার্মার, মাইনার, এদেরও হতে পারে। এছাড়া আরো কিছু ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টর গুলো পড়বেন। ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো আমি একটু বললাম। প্যাকেজ ডিজিজে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, প্যাকেজ ডিজিজের সাথে অস্টিওআর্থ্রাইটিস অ্যাসোসিয়েটেড। শগ্রেন সিনড্রোম পড়বো, সেটার সাথে অস্টিওআর্থ্রাইটিস অ্যাসোসিয়েটেড। এরপর দেখেন এখানে তেমন কিছু পড়ার নাই, ভিতরে যেগুলো আছে দেখেন অকুপেশনের উপর ভিত্তি করে ফার্মারদের কোথায় হয়, হিপে হয়, মাইনারদের হচ্ছে নিতে হয়, এবং অ্যাথলেটদের নি এবং অ্যাঙ্কেল জয়েন্টকে ইনভলভ করে। জাস্ট কোন কাদের কোন জয়েন্টে ইনভলভ করে, যদি আসার সম্ভাবনা কম, তারপরে একটু দেখে রাখা আর কি। এরপর দেখেন ওবেসিটির সাথে অস্টিওআর্থ্রাইটিস এর অ্যাসোসিয়েশন আছে, সেটা আমরা অলরেডি বলছি। বিশেষ করে সেক্ষেত্রে হিপ জয়েন্টে হয়। এরপর ইস্ট্রোজেন হচ্ছে প্লে অ্যাপিয়ার্স টু প্লে রোল লোয়ার্স দ্য রেট অফ অস্টিওআর্থ্রাইটিস। তাহলে ইস্ট্রোজেনের হচ্ছে একটা ভূমিকা আছে, এবং যাদের হচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হয়, তাদের তাইলে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার চান্স কম। কিন্তু পোস্ট মেনোপজাল উইমেন যাদের হচ্ছে ইস্ট্রোজেন ডিফিসিয়েন্সি, তাদের কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হওয়ার চান্সটা বেশি। এরপর দেখেন হু রিসিভ অ্যারোমেটেজ ইনহিবিটর থেরাপি ফর ব্রেস্ট ক্যান্সার অফেন এক্সপেরিয়েন্স এ ফ্লেয়ার অফ সিম্পটম অফ অস্টিওআর্থ্রাইটিস। যারা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের জন্য অ্যারোমেটেজ ইনহিবিটর থেরাপি নেয়, তাদের ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিসটা ফ্লেয়ার করতে পারে। এরপরের লাইনটা হচ্ছে এসবিএ প্রিভিয়াসলি আসা, ডিজেনারেশন অফ আর্টিকুলার কার্টিলেজ ইজ দ্য ডিফাইনিং ফিচার অফ অস্টিওআর্থ্রাইটিস। এরপর এখানে আর কি কি চেঞ্জ পাওয়া যায়, সেই জিনিসগুলো আমরা জানি অলরেডি। সাবকন্ড্রাল সিস্ট পাওয়া যায়, ফাইব্রোকার্টিলেজ প্রোডিউস এট দ্য জয়েন্ট মার্জিন। এরপর দেখেন আজকে আসলে টপিকস অনেক বেশি, 3 ঘন্টায় পারি কিনা। সাইনোভিয়াম ইন অস্টিওআর্থ্রাইটিস ইজ অফেন হাইপারপ্লাস্টিক, এই পয়েন্টটা দেখেন। এরপর অস্টিওকন্ড্রাল বডিজ কমনলি অকার উইদিন সাইনোভিয়াম, অস্টিওকন্ড্রাল বডিজ পাওয়া যায়। এরপর দেখেন আমরা বলছি যে দুইটা ক্ষেত্রে হচ্ছে পিআইপি এবং ডিআইপি ইনভলভ হয়। পিআইপি এবং ডিআইপি ইনভলভ হয় আরেকটা ডিজিজ কি, সোরিয়াটিক আর্থ্রাইটিস। এটা পরীক্ষা আসলো কোন কোন ডিজিজে হচ্ছে পিআইপি এবং ডিআইপি ইনভলভ হয়। তাহলে পিআইপি এবং ডিআইপি ইনভলভ হয় সোরিয়াটিক আর্থ্রাইটিস এবং হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। তো এরা কোন কোন জয়েন্টকে ইনভলভ করে দেখেন, মেইনলি হিপ, নিস, পিআইপি, ডিআইপি, জয়েন্ট অফ দ্য হেড, নেক এন্ড লাম্বার স্পাইন, এইসব জায়গাগুলোকে হচ্ছে কি করে, ইনভলভ করে। এরপর দেখেন এই যে ফিচার অফ অস্টিওআর্থ্রাইটিস, খুবই খুবই ইম্পর্টেন্ট ফিচার গুলা। ইনসাইডিয়াস অনসেট, তাহলে হুট করে সাডেন অনসেট নয়, ধীরে ধীরে এই ফিচার গুলো আসে।
over months or years, variable or intermittent nature over the time, good days and bad days. তাহলে কিছুদিন পেশেন্ট দেখা গেল যে ভালো থাকলো, কিছুদিন আবার সিমটম গুলো অ্যাগ্রাভেট করে। তাহলে এখানে গুড ডেজ ব্যাড ডেজ থাকে। তাহলে এটা একটা সুন্দর কথা, গুড ডেজ ব্যাড ডেজ থাকে। ঠিক আছে, এরপর দেখেন মেইনলি রিলেটেড টু মুভমেন্ট এন্ড ওয়েট বিয়ারিং রিলিভ বাই রেস্ট। তাহলে এটা কিন্তু ইনফ্লামেটরি পেইন না, এটা হচ্ছে মেকানিক্যাল পেইন, যে কারণে দেখা যাচ্ছে যে মুভমেন্ট এবং ওয়েট বিয়ার করলে সেক্ষেত্রে পেইন করে, রেস্ট করলে ভালো থাকে। এবং এই পেইনটার মর্নিং স্টিফনেস থাকে এখানে লেস দেন 15 মিনিটস, কিন্তু ইনফ্লামেটরি পেইন গুলোতে ইউজুয়ালি মোর দেন 15 মিনিটস থাকে। এন্ড ব্রিফ জেলিং আফটার রেস্টের পরে ভালো থাকে, তাই না? এরপর ইউজুয়ালি অনলি ওয়ান অর এ ফিউ জয়েন্ট ইজ পেইনফুল। পেইনের যে নেচার এখানে ইম্পর্টেন্ট যেটা মনে রাখবেন, গুড ডেজ অর ব্যাড ডেজ থাকে। কিছুদিন এই এসবি এর যে সিনারিও থাকবে সেখানে এই কিছুদিন ভালো থাকে, এই খারাপ থাকে, গুড ডেজ ব্যাড ডেজ এর হিস্ট্রি থাকবে। এবং এটা একটা মেকানিক্যাল পেইন, সেইভাবে হিস্ট্রি থাকবে যে রেস্টে ভালো থাকে। এবং এদের মর্নিং স্টিফনেসটা লেস দেন 15 মিনিটস, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপর দেখেন এখানে ক্লিনিক্যাল সাইনের মধ্যে এখানে কি হয়, রেস্ট্রিক্টেড মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয় কেন? ক্যাপসুলার থিকেনিং অর ব্লকিং বাই অস্টিওফাইট। অস্টিওফাইট ফর্মেশনের কারণে এদের মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়। এছাড়া এখানে আর কি ইম্পর্টেন্ট জিনিস আছে, এখানে ক্রিপিটাস পাওয়া যেতে পারে। এরপর দেখেন এখানে বোনি সোয়েলিং হবে, বোন ডিফর্মিটি হতে পারে, পেরিআর্টিকুলার টেন্ডারনেস হতে পারে, জয়েন্টের চারপাশে টেন্ডারনেস হতে পারে। এছাড়া মাসল উইকনেস, ওয়াস্টিং হতে পারে, মাইল্ড অর অ্যাবসেন্স সাইনোভাইটিস। এখানে ওইভাবে সাইনোভাইটিস থাকে না। সাইনোভাইটিসটা ডিফাইনিং ফিচার অফ কোথাকার বলছিলাম কালকে প্রশ্ন সলভ করার সময়? রিউমেটয়েড আর্থ্রাইটিস। আচ্ছা, তাহলে এইখানে যে হচ্ছে পেইন এর নেচারটা, এটা জরুরি কেন? আমাদের যে কোনো সিনারিওতে, ইউজুয়ালি বেশিরভাগ সিনারিওতে ডায়াগনোসিস চাই, বা কোনো একটা সিনারিওতে দেখা যাচ্ছে ইনভেস্টিগেট, ডায়াগনোসিস না বলে দিয়ে সিনারিও দিয়েছে, সাথে জিজ্ঞেস করলো যে ইনভেস্টিগেশন অফ চয়েস কি, বা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কি, বা অনেক সময় হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস জিজ্ঞেস করে। তো ডায়াগনোসিস করতে পারাটা ইম্পর্টেন্ট আর কি। সময় কে কল দেয়। আচ্ছা, তাহলে এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে মোস্ট কমনলি কোন কোন জয়েন্ট কে ইনভলভ করে। এক নাম্বার হচ্ছে এটা নি জয়েন্ট কে ইনভলভ করে, মোস্ট কমন ইন নি জয়েন্ট। তারপর দুই নাম্বার হচ্ছে এটা সার্ভাইকাল জয়েন্ট কে ইনভলভ করে, সার্ভাইকাল। তারপর হচ্ছে তিন নাম্বার হচ্ছে এটা কোথায় ইনভলভ করে, লাম্বার। লাম্বার আপনাদের যে ছবিটা পিডিএফ এ দেওয়া আছে, এটা আসলে আমার বইয়ের না, আমি ওই সময় কোনো কারণে ব্যস্ত ছিলাম, আরেকজনের ছবি দেওয়া ছিল, আইরিনের বইয়ের হচ্ছে ছবি দেওয়া ছিল। নি জয়েন্ট, সার্ভাইকাল জয়েন্ট, এরপর হচ্ছে লাম্বার স্পাইন, তারপর হচ্ছে হিপ জয়েন্ট, এগুলো হচ্ছে ইনভলভ করে। তাহলে সব থেকে বেশি কোথায় ইনভলভ করে, নি জয়েন্ট। এরপর দেখেন জেনারেলাইজড নোডাল যে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, সেটার ফিচার আছে, এটার ভিতরে আমরা পড়বো, এটা এমডি তে একবার এখান থেকে এই বক্স থেকে প্রশ্ন আসছিল। জেনারেলাইজড নোডাল অস্টিওআর্থ্রাইটিস, এই ক্ষেত্রে কি কি হয় দেখেন, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট অস্টিওআর্থ্রাইটিস হবে, হ্যাভার্ডেন্স নোটস, বচার্স নোটস, এগুলো পাওয়া যাবে। ফিমেল প্রোপেন্ডেন্স, ফিমেলদের বেশি হয়, অনসেট হয় মিডল এজে। তারপর হচ্ছে হাতে যদি হয় সেক্ষেত্রে গুড আউটকাম, এবং জেনেটিক স্ট্রং জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। এন্ড আদার যে হচ্ছে জয়েন্ট গুলোতে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার চান্সটা বেড়ে যায়। আমরা এখানে ভিতরে পড়বো এটা। দেখেন এই যে সিমটম গুলা, পেইনের যে ফিচার গুলা বর্ণনা বলেন তো, অস্টিওআর্থ্রাইটিস এর পেইনটা কিরকম? হ্যালো, রোকায়া বলেন। ভাইয়া এটা হচ্ছে ইনসিডিয়াস অনসেট, সাথে হচ্ছে ইন্টারমিটেন্ট নেচার, ওভার টাইম অথবা ভ্যারিয়েবল। মানে তার গুড ডেজ থাকবে, ব্যাড ডেজ থাকবে। আর হচ্ছে এটা রিলেটেড টু মুভমেন্ট রিলিভ বাই রেস্ট। আর রেস্টটা হচ্ছে লেস দেন 5 মিনিটসেই আর কি রেস্টে রিলিফ হয়ে যাবে। আর মর্নিং স্টিফনেস থাকবে কিন্তু 15 মিনিটস এর কম। আর একটা ভাইয়া একটা হচ্ছে যে অল্প কিছু জয়েন্ট আর কি পেইনফুল থাকবে। আচ্ছা, তাহলে এই জেনারেলাইজটা অন্যভাবে আপনারা মনে রাখতে পারেন, এটা জেনারেলাইজড নোডাল হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, জেনারেলাইজড জিএন দিয়ে মনে রাখতে পারেন। জি দিয়ে হচ্ছে কাদের বেশি হয়, জেনারেলাইজড এটা
এটা হচ্ছে গার্লদের বেশি হয়, জেনেটিকে একটা হচ্ছে প্রেডিসপোজিশন থাকে, এবং গুড আউটকাম। ঠিক আছে, গুড আউটকাম। তাহলে জেনারেলাইজড মানে এটা পলিআর্টিকুলার ফিঙ্গারকে ইনভলভ করে। তারপর হচ্ছে এটা গার্লদের হবে, মেয়েদের হয় বেশি জেনেটিক, তারপর হচ্ছে গুড আউটকাম। এরপর এন দিয়ে হচ্ছে নোডাল। দুই ধরনের নোট পাওয়া যায়, একটা হচ্ছে হ্যাবার্ডেন নোটস আর একটা হচ্ছে বোচার্ড নোটস। আমরা কালকে বলছিলাম হ্যাবার্ডেন নোট থাকে হচ্ছে ডিআইপি তে ডিস্টালি, এইচডি দিয়ে মনে রাখি, আর বোচার্ডটা মনে রাখি বিপি, হ্যাঁ প্রক্সিমালি। বোচার্ড নোট থাকে প্রক্সিমালি। এরপর আসেন এখানে আসলে খুব বেশি কিছু পড়ার নাই, ওগুলো তো বক্সেই পড়ে ফেলছি। মিডল এজে হয় অ্যাবাউট 40 ইয়ার্স এন্ড অনওয়ার্ড এদের হয়। এছাড়া হ্যাবার্ডেন নোটস এন্ড বোচার্ড নোটস পাওয়া যায়। দেখেন হ্যাবার্ডসন নোটস হচ্ছে ডিআইপি এবং বোচার নোট হচ্ছে পিআইপি কে ইনভলভ করে। এরপর এখানে বাকিগুলো আমরা এখানে পড়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। এরপর দেখেন ছবিটাতে একটু খেয়াল করেন যে হচ্ছে এক্সরে অ্যাপিয়ারেন্স ইন হ্যান্ড অস্টিওআর্থ্রাইটিস এ কি কি পাওয়া যায়। যে এখানে টিপিক্যাল সাবকন্ড্রাল এন্ড গালউইং অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। গালউইং অ্যাপিয়ারেন্স কোথায় পাওয়া যায়, এরকম পরীক্ষা আসতে পারে, অস্টিওআর্থ্রাইটিস এ পাওয়া যায়। এরপর এখানে দেখেন মোস্ট পেশেন্ট যে নিতে অস্টিওআর্থ্রাইটিস হয়, মোস্ট পেশেন্টের কি থাকে বাইল্যাটারাল হয় এবং সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হয়। যে নি অস্টিওআর্থ্রাইটিস মোস্ট পেশেন্টদের কি হয় বাইল্যাটারাল এন্ড সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হবে। এবং ট্রমাটা একটা ম্যানদের ক্ষেত্রে, ছেলে মানুষ বা পুরুষ মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রমা একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। ট্রমাটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর গুলো ইম্পর্টেন্ট অস্টিওআর্থ্রাইটিস এর। ইউজুয়ালি দেখা যাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে অস্টিওআর্থ্রাইটিস হয়, এটা একটু মানে বয়স্ক মানুষদের রোগ আর কি। আর যারা একটু ওবেস তাদের হয়। যারা কিছু ডিজিজের সাথে অ্যাসোসিয়েশন আছে সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এইখানে এখানে একটু রিডিং দিবেন যে এক্সামিনেশন করলে, লোকাল এক্সামিনেশন করলে কি কি জিনিস পাওয়া যেতে পারে। এই যে হচ্ছে ভ্যারাস ডিফর্মিটি পাওয়া যেতে পারে। ভ্যারাস ডিফর্মিটি নি অস্টিওআর্থ্রাইটিস হলে কি পাওয়া যাবে, ভ্যারাস ডিফর্মিটি। ভ্যারাস আর ভালগাস কিভাবে মনে রাখেন রোমান? আসলে জি ভাই, ওই যে জেনু ভেরাম আর ভেরাম, রাম বলতে আসলে ওই যে রামের বোতল, একটা ফেসবুকে ছবি দেখছিলাম, রামের বোতল দুই নিয়ের মাঝখানে, তাহলে দুই নি ওয়াইড হবে, সেটা আচ্ছা, হচ্ছে ভেরাম। তো আর যদি জেনু এমন হয়ে যায় যে ভালগু, ভ্যারাস মনে রাখো যে এরকম হচ্ছে স্পেসটা ওয়াইড হয়েছে, ভেড়া ঢুকতে পারবে এদিক দিয়ে, ভেড়া পাস হতে পারবে। আর যেটা ভালগাস সেটা তো পা গুলো এরকম হবে, এরকম হবে, জি বাইরের দিকে থাকবে। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে এখানে আর কি কি ফিচার আমরা পাবো এক্সামিনেশন করলে তাহলে? যেহেতু অ্যাসিমেট্রিক এন্টালজিং গেট পাইতে পারে, পেইনফুল সাইডে হচ্ছে হবে। এছাড়া হচ্ছে ভ্যারাস পাওয়া যেতে পারে এবং লেস কমনলি বালগাসও পাওয়া যেতে পারে। এছাড়া পেরিআর্টিকুলার টেন্ডারনেস থাকবে। তারপর হচ্ছে এখানে যে মাসল ওয়াস্টিং হয়, আমরা বলছি মাসল ওয়াস্টিং হয়, বিশেষ করে কোয়াড্রিসেপস মাসলে উইকনেস এবং ওয়াস্টিং হবে। আচ্ছা, এরপর দেখেন এখানে একটা পয়েন্ট আছে দেখেন, সিপিপিডি ক্রিস্টাল ডিপোজিশন ইন অ্যাসোসিয়েশন উইথ অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস এর সাথে হচ্ছে সিডো গাউটের একটা অ্যাসোসিয়েশন আছে। কি হয় এখানে, সিপিপিডি ক্যালসিয়াম পাইরোফসফেট ডিহাইড্রোজেনেজ যে হচ্ছে ক্রিস্টালটা আছে সেটা ডিপোজিশন হয়। এরপর দেখেন হিপ অস্টিওআর্থ্রাইটিসটা মোস্ট কমনলি কোথায় হয়, সুপেরিয়র অ্যাসপেক্ট অফ দা জয়েন্টে হয়, সুপেরিয়র অ্যাসপেক্ট অফ দা জয়েন্টে হয়। এরপর এখানে এইখানে ওই যে এক্সামিনেশনে কি কি ফাইন্ডিংস পাবেন, সেম ফাইন্ডিংস গুলো এখানে পাবেন, একটু রিডিং দিবেন, এখানে তেমন কিছু পড়ার নাই। এরপর স্পাইনের মধ্যে দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, এগুলো আমি দাগাইছি, এগুলো এরকম হয়ে গেল কেন আমি বুঝলাম না, সেভ হলো না কেন। এই যে সার্ভাইকাল এন্ড লাম্বার স্পাইন আর দ্য মোস্ট অফেন টার্গেটেড ইন অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস এর সবথেকে বেশি হচ্ছে ইনভলভ হয় কোনটা, সার্ভাইকাল এন্ড লাম্বার স্পাইন। এরপর দেখেন হোয়ার ইট ইজ রেফার্ড টু অ্যাজ সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এন্ড লাম্বার স্পন্ডাইলোসিস। তাহলে সার্ভাইকাল এবং লাম্বার স্পাইনকে সবথেকে বেশি ইনভলভ হয় ইয়াতে, যদি স্পাইনকে ইনভলভ করে সেক্ষেত্রে। তো এখানে পেইনটা কি রকম হবে সেটা আমরা জানি, যে পেইনটা হচ্ছে রেস্ট করলে রিলিফ হবে এবং ওরস অন মুভমেন্ট, যেহেতু এটা একটা মেকানিক্যাল টাইপ অফ পেইন,
তো স্পাইনাল যদি অস্টিওআর্থ্রাইটিস হয় সেক্ষেত্রে পেশেন্টের আমরা কি পাবো, জয়েন্ট মুভমেন্ট লিমিটেড পাবো এবং লস অফ লাম্বার লর্ডোসিস ইজ টিপিক্যাল। তাহলে এটাও ইম্পর্টেন্ট, লস অফ লাম্বার লর্ডোসিস। ঠিক আছে, এটা একটু পড়তে হবে। আর্লি অনসেট অস্টিওআর্থ্রাইটিস আমরা বলছি যে মিডল এজে হয়, কিন্তু কাদের ক্ষেত্রে আর্লি স্টেজে হতে পারে, কেশিন ব্যাক ডিজিজ। কেশিন ব্যাক ডিজিজ হলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চাদেরও অস্টিওআর্থ্রাইটিস হয়। তো এখন কেশিন ব্যাক ডিজিজ টা কাদের হয়, সেলেনিয়াম ডিফিসিয়েন্সি যদি হয় তখন কেশিন ব্যাক ডিজিজ হয়। এটা মূলত চায়নার দিকে বেশি হয়। তো এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 7 থেকে 13 বছর বয়সী বাচ্চাদেরও হচ্ছে আর্লি অনসেট অস্টিওআর্থ্রাইটিস হইতে পারে। তো ইউজুয়ালি বলছে যে এই 45 বছর আগে অস্টিওআর্থ্রাইটিস হয় না, কিন্তু কখন আর্লি অনসেট হতে পারে, যদি কেশিন ব্যাক ডিজিজ হয় সেলেনিয়াম ডিফিসিয়েন্সির কারণে তখন হতে পারে। এরপর দেখেন কজেস অফ আর্লি অনসেট অস্টিওআর্থ্রাইটিস, এটা 2 স্টার, এখানে একটু দেখবেন এর আগে কখনো আসে নাই, 2 স্টার। এরপর দেখেন ইনভেস্টিগেশন অস্টিওআর্থ্রাইটিস এর ক্ষেত্রে আমরা কোন ইনভেস্টিগেশনটা করি, একটা এক্সরে করতে পারি আমরা, এক্সরে করে যে ফিচার গুলো যে পাই আমরা অস্টিওআর্থ্রাইটিসের সেগুলো আমরা চেক করতে পারি। এরপর দেখেন এগুলো আমরা পড়ে ফেলছি আগে, অস্টিওআর্থ্রাইটিসে কি কি ফিচার পাবো রেডিওগ্রাফিক ফিচার পড়ে ফেলছি, এই জন্য আর বলতেছি না। এরপর দেখেন এখানে আবার বলছে দেখেন এক্সরেতে কি কি পাবেন, সাথে হচ্ছে এটা কখন আনএক্সপ্লেইনড আর্লি। আচ্ছা, এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ওয়াইডেনিং অফ জয়েন্ট স্পেস কোথায় হয়, ওয়াইডেনিং অফ জয়েন্ট স্পেস কোথায় কোথায় হয় সেটা আমাদের লাগবে। এটা একবার আসছিল প্রিভিয়াসলি। জয়েন্ট স্পেস ওয়াইডেনিং এবং ন্যারোইং এর কজগুলো ইম্পর্টেন্ট। যদি অ্যাক্রোমেগালি হয়, মাল্টিপল সিস্ট হয়, কন্ড্রোক্যালসিনোসিস হয়। কন্ড্রোক্যালসিনোসিস কখন হয়, হিমোক্রোমাটোসিস হলে সেক্ষেত্রে কন্ড্রোক্যালসিনোসিস হয়। এছাড়া নিউরোপ্যাথিক জয়েন্টের ক্ষেত্রে যদি হয় ডিসঅর্গানাইজ আর্কিটেকচার ইন নিউরোপ্যাথিক জয়েন্ট। এরকম নিউরোপ্যাথিক একটা জয়েন্ট আমরা ডায়াবেটিসে পড়ে আসছি, কি জয়েন্ট বলে এটাকে, কেউ বলতে পারবে? চারকোট মেরি টুথ ডিজিজ, ওটা তো ডিজিজ, চারকোট চারকোট এটা না, জয়েন্ট, সরি চারকোট জয়েন্ট, চারকোট জয়েন্ট চারকোট হবে। জয়েন্ট, সরি আচ্ছা, চারকোট মেরি টুথ ডিজিজ যখন বলে ফেলছো, এটা কি অটোজোমাল ডোমিনেন্ট না রিসেসিভ, ভাই মনে নেই। কেউ বলবে? আজকে তো আমার কথাবার্তা গুলো ডমিনেন্ট। খুব খুব ঝিমানো টাইপের হচ্ছে, আমি পানি খাইতে হবে একটু। আচ্ছা, এই বেশি স্লো হচ্ছে তাই না, কথা কেটে কেটে কথা কেটে কেটে আসতেছে তাই না, কেউ বলে নাই? দাঁড়ান তাহলে এই 30 সেকেন্ড আমি একটু হেডফোনটা অ্যাড করে নিই। কেউ বলতেছে না, আবার বাঙালি হচ্ছে মুখ বুঝে সহ্য করে সব কিছু। এখন শুনতে পাওয়া যায়? হ্যালো? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে এখন। আচ্ছা, শুনতে পাইলে তো ভালো। তা এতক্ষণ বলেন না কেন, আমার কথাবার্তা যে ক্লিয়ার শোনা যাচ্ছিল না এটা? আচ্ছা, এখানে ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। অস্টিওআর্থ্রাইটিস আসলে কিউর হয় না। এটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে পেশেন্টকে লাইফস্টাইল মডিফিকেশন করতে বলবো এবং হচ্ছে অ্যানালজেসিক দিব এবং পেশেন্ট এডুকেশন করে দিব যে এটা একেবারে ভালো হবে না, আপনি কিছু হচ্ছে জিনিস চেঞ্জ করলে সেক্ষেত্রে হচ্ছে একটু আরাম পাবেন। যেমন হচ্ছে কারো যদি ওয়েট বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে ওয়েট লস করতে হবে। ঠিক আছে, কিছু এক্সারসাইজ আছে, আমরা তাদেরকে কিছু এক্সারসাইজ শিখিয়ে দিব, কোয়াড্রিসেপ স্ট্রেংথেনিং এক্সারসাইজ। তারপর হচ্ছে তারা কি পরবে, নরম জুতা পরবে, কিছু রাবারের জুতা পাওয়া যায় যেগুলোর হচ্ছে শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি আছে, ফিচার আছে, এরকম নরম জুতা দিব। তারপর হচ্ছে যে পাশে ব্যথা হচ্ছে সে কি করবে, হচ্ছে একটা স্টিক ব্যবহার করবে। লাইফস্টাইল মডিফিকেশনটা এখানে খুবই জরুরি। এটা তো হচ্ছে আপনার ট্রিটমেন্ট করে একেবারে ভালো থাকবে না, কিছুদিন ট্রিটমেন্ট করলে ভালো হবে, আবার ঠিকই আসবে। তো ওনাকে হচ্ছে কারো যদি ওবেসিটি থাকে সেটা হচ্ছে সেক্ষেত্রে ওয়েট লস করতে হবে এবং ধারণা করা হয় যে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট অ্যাভেলেবল ফর অস্টিওআর্থ্রাইটিস। ঠিক আছে, যারা ওবেস তাদের জন্য। এছাড়া হচ্ছে আমরা বলতেছি যে যে কোয়াড্রিসেপ স্ট্রেংথেনিং এক্সারসাইজ আছে, আপনারা যদি সার্চ দেন ইউটিউবে অনেকগুলো এক্সারসাইজ পাবেন এরকম। শক অ্যাবজর্বিং ফুটওয়্যার ইউজ করতে বলবো এবং তাদেরকে বলবো যে হচ্ছে লাঠি ব্যবহার করতে। ঠিক আছে,
এরপর দেখেন নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট আরো কিছু আছে, এগুলো একটু রিডিং দিবেন যে আকুপাংচার করা যেতে পারে, ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন করা যেতে পারে, টেন্স। এছাড়া ফার্মাকোলজিক্যাল থেরাপি কি, ফার্মাকোলজিক্যাল থেরাপি যদি ওই নন ফার্মাকোলজিক্যাল থেরাপিতে কাজ না হয় সেক্ষেত্রে আমরা ফার্মাকোলজিক্যাল থেরাপিতে যাব। তো যদিও আগে ডেভিডসনে বলা আছে যে প্যারাসিটামল, বর্তমানে গাইডলাইনে প্যারাসিটামল নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা পেশেন্টকে টপিক্যাল একটা অ্যানাসিড দিতে পারি, অ্যানাসিড ক্রিম গুলো পাওয়া যায় টপিক্যাল, সেগুলো আমরা দিতে পারি যদি এটাতে কাজ করে। তো যদি কাজ না করে সেক্ষেত্রে পেশেন্টকে কি দিতে হবে, ওরাল অ্যানাসিড দিতে হবে। তো টপিক্যালের সুবিধা কি, টপিক্যাল হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে যায় না এবং হচ্ছে এটার অ্যাডভার্স ইফেক্ট খুব একটা নাই, কিন্তু ওরাল অ্যানাসিড দিলে তো অনেক অ্যাডভার্স ইফেক্ট আছে, ঠিক আছে। তাহলে ওরাল অ্যানাসিড দিব আমরা। তারপর আর কি দিতে পারি, ইন্ট্রাআর্টিকুলার গ্লুকোকর্টিকয়েড দিতে পারি পেশেন্টদের ক্ষেত্রে। এছাড়া হচ্ছে নিউরো কি বলে নিউট্রাসিউটিক্যালস, যেমন হচ্ছে কনড্রয়েটন সালফেট এবং গ্লুকোজ অ্যামাইনো গ্লাইকেজ সালফেট, এগুলো ইউজ করা হয়, কিন্তু এগুলোর যে ইফেক্টিভনেস এটা খুবই কম, ঠিক আছে। 3 থেকে 5%। ওরা র্যান্ডমাইজ ট্রায়াল করে দেখছে, একটা পেশেন্টকে দেখা যাচ্ছে প্লাসিবো, কোনো ইফেক্ট নাই এরকম ড্রাগ দিছে, আর একটা পেশেন্টকে দেখা যাচ্ছে কনড্রয়েটন সালফেট এবং গ্লুকোজামাইন সালফেট দিছে, দেখা যাচ্ছে 3 থেকে 5% পেশেন্টের হচ্ছে ইমপ্রুভ হয়েছে। তো এগুলো কমনলি ইউজ করা হয়, যে কার্টিলেজ ভালো করে বলে, এটা অনেক প্রচারণা চালায়, তা এখন অনেক ইউজ করে আর কি। তাহলে আমরা ব্যবহার করতে পারি কি, প্রথমত ইম্পর্টেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, ওয়েট বেশি থাকলে ওয়েট কমাইতে বলবো। তারপর হচ্ছে যে শক অ্যাবজর্বিং ফুটওয়্যার আছে সেগুলো ইউজ করতে বলবো, লাঠি ব্যবহার করতে পারে। এছাড়া ফার্মাকোলজিক্যাল থেরাপির মধ্যে টপিক্যাল যে অ্যানাসিড ক্রিম গুলো থাকে, ওই যে বলি জেল দিয়ে আমরা অনেক সময়। এছাড়া হচ্ছে ওরাল অ্যানাসিড ইউজ করব যদি কাজ না করে টপিক্যালে। এছাড়া আরো কিছু অ্যান্টি নিউরোপ্যাথিক ড্রাগ, যেমন হচ্ছে অ্যামিট্রিপটাইলিন, গাবাপেন্টিন এবং প্রিগাবালিন, এগুলো ইউজ করা হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্টকে অ্যানাসিড দিয়ে ভালো হচ্ছে না, কিন্তু আপনি যখন এইসব ড্রাগ গুলো ইউজ করতেছেন, অ্যামিট্রিপটাইলিন, গাবাপেন্টিন বা প্রিগাবালিন, এগুলোতে কিন্তু ভালো রেসপন্স করে। তো ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন কমন প্র্যাকটিস, আমরা বলছি যে রিমাটোলজিতে প্রথমে ওরাল অ্যানালজেসিক দিব, তাতে কাজ না হলে ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন দিব, আর হচ্ছে ফিজিওথেরাপি, এগুলো হচ্ছে কমন ট্রিটমেন্ট। এরপর দেখেন কনড্রয়েটন সালফেট এবং গ্লুকোজ অ্যামাইনো গ্লাইকেজ, গ্লুকোজামাইন সালফেট, এটাও আমরা ইউজ করতে পারি, বিশেষ করে হচ্ছে নি অস্টিওআর্থ্রাইটিসে এটা ইউজ করা হয়। এছাড়া সার্জারি দরকার হইতে পারে, যাদের হচ্ছে জয়েন্ট ডিফর্মিটি ডেভেলপ করে তাদের সার্জারি দরকার হইতে পারে, টোটাল জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি ইউজুয়ালি ইউজ করা হয়। তো সার্জারি আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। এরপর দেখেন ক্রিস্টাল ইনডিউস আর্থ্রাইটিস, এটা পরীক্ষায় মোস্ট কমনলি আসে, গাউট খুব আসে। এর আগের বার 2020 জানুয়ারিতে আসছিল, যে হচ্ছে হিমোক্রোমাটোসিসের সাথে সিউডো গাউট দিছিল, বলছে যে কোন পরীক্ষাটা করে এটা আপনি কনফার্ম করবেন। এরপরে 2021-এ আবার গাউট থেকে প্রশ্ন আসছিল, যে ওই যে নেগেটিভ বাইফ্রিঞ্জেস পাওয়া যায়, সেই জিনিসটা নিয়ে প্রশ্ন আসছিল। এরপর দেখেন গাউট কোন কোন ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড, সেই জিনিসটা লিখে রাখতে পারেন। এটা হচ্ছে ওবেসিটির সাথে অ্যাসোসিয়েটেড, এটা এজের সাথে অ্যাসোসিয়েটেড, এটা হচ্ছে মেটাবলিক সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড, অস্টিওআর্থ্রাইটিসের সাথে অ্যাসোসিয়েটেড। ওবেসিটি, এজ, মেটাবলিক সিনড্রোম এবং অস্টিওআর্থ্রাইটিসের সাথে অ্যাসোসিয়েটেড। তো দেখেন গাউট ইজ দ্য মোস্ট কমন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস ইন ম্যান এন্ড ইন ওল্ডার উইমেন। তাহলে আমরা ওভারঅল পড়ছি যে সবথেকে বেশি আর্থ্রাইটিস কোনটা কমন, সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। আর ম্যানের ক্ষেত্রে মোস্ট কমন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস কোনটা, গাউট। It is caused by deposition of monosodium urate monohydrate crystal. তাহলে হচ্ছে monosodium urate monohydrate crystal, তাহলে এটা হচ্ছে SBA এখানে। এরপর দেখেন ফিমেল ইজ টু মেল হচ্ছে কাদের বেশি হয়, এটা মেলদের বেশি হয়। গাউট কাদের বেশি হয়, মেলদের বেশি হয়, 5:1 মেল প্রোপেন্ডেন্স। তারপর দেখেন এটার সাথে যে আমরা বললাম ওবেসিটি এবং মেটাবলিক সিনড্রোমের একটা অ্যাসোসিয়েশন আছে, আর রিস্ক অফ ডেভেলপিং গাউট, বয়স বাড়ার সাথে সাথে গাউট হওয়ার চান্স বেশি, এবং সেরাম ইউরিক অ্যাসিড লেভেলেরও একটা সম্পর্ক আছে। আবার আমরা আরো একটা কথা বলছি যে কোন একটা পেশেন্টের সেরাম ইউরিক অ্যাসিড লেভেল বেশি হলে তো গাউট হইতে পারে, আবার গাউট হইলে যে সেরাম ইউরিক অ্যাসিড লেভেল সবসময় বেশি হবে তা না, নরমালও থাকতে পারে। এরপর দেখেন ক্রিস্টাল খুবই ইম্পর্টেন্ট, সব ক্রিস্টাল হয়তো অনেক সময় মনে রাখা সম্ভব হয় না, কিন্তু কমন যে ক্রিস্টাল তিনটা, এই তিনটা একটু মনে রাখতে হবে।
মনোসোডিয়াম ইউরেট মনোহাইড্রেট যে ক্রিস্টাল, এটা আমরা কোথায় কোথায় পাই? এটা হচ্ছে গাউটে পাই, অ্যাকিউট গাউট এবং ক্রনিক টফাসিয়াস গাউট। তাহলে গাউটেই পাই মূলত, সেটা অ্যাকিউট হোক ক্রনিক হোক, গাউটেই পাই। এরপর দেখেন ক্যালসিয়াম পাইরোফসফেট ডাইহাইড্রেট, এটা কোথায় পাই আমরা? সিউডো গাউটে পাই, সিউডো গাউটে পাই বা কন্ড্রো ক্যালসিনোসিসে পাই। সিউডো গাউট, কন্ড্রো ক্যালসিনোসিস, ক্রনিক আর্থ্রোপ্যাথি, পাইরোফসফেট আর্থ্রোপ্যাথি সেখানে পাই। ইম্পর্টেন্ট, এটা ইনফিনিটি স্টার টপিকস, এখান থেকে প্রশ্ন আসে যে গাউটের হচ্ছে কোন ক্রিস্টালটা পাবো। এরপর দেখেন বেসিক ক্যালসিয়াম ফসফেট বলে আরেকটা ক্রিস্টাল আছে, এই ক্রিস্টালটা আমরা কোথায় পাই? বেসিক ক্যালসিয়াম ফসফেট, সেটা হচ্ছে ক্যালসিফিক পেরিআর্থ্রাইটিস, এটাতে আমরা পাই। এরপর এখানে কিছু মেকানিজম আছে, এই জিনিসগুলো আমি আজকে বলবো না, কারণ আমাদের পরীক্ষার সাথে যতটুকু দরকার ওগুলো বলবো। আপনারা যদি হচ্ছে একটু ডিটেইলস শুনতে চান, এই গাউট নিয়ে আমাদের একটা ভিডিও আছে ইউটিউবে, গাউট এবং শগ্রেন সিনড্রোমে আলাদা ভিডিও আছে। দেখেন সেরাম ইউরিক অ্যাসিড লেভেলস আর হাই ইন মেন, ইট ইনক্রিজেস উইথ এজ এন্ড পজিটিভলি অ্যাসোসিয়েটেড উইথ বডি ওয়েট। তাহলে বডি ওয়েটের সাথে বা ওবেসিটির সাথে এজের সাথে সেরাম ইউরিক অ্যাসিড লেভেলের একটা সম্পর্ক আছে, এবং ম্যানের ক্ষেত্রে সেরাম ইউরিক অ্যাসিড লেভেল বেশি, এজন্য ম্যানের গাউটও বেশি। এছাড়া হাইপারইউরিসেমিয়া ইজ এ স্ট্রং রিস্ক ফ্যাক্টর ফর গাউট, অনলি এ মাইনরিটি অফ হাইপারইউরিসেমিক ইন্ডিভিজুয়াল অ্যাকচুয়ালি ডেভেলপ গাউট। সব হাইপারইউরিসেমিক ইন্ডিভিজুয়ালে গাউট হয় না। এরপর দেখেন প্যাথোফিজিওলজি, এই যে 1/3 অফ দ্য বডিতে যে ইউরিক অ্যাসিড গুলো থাকে সেগুলো আসে আমাদের ডায়েটারি সোর্স থেকে, এবং 2/3 আসে এন্ডোজেনাস পিউরিন মেটাবলিজম থেকে। তাহলে 1/3 ডায়েটারি সোর্স থেকে আসে এবং 2/3 আসে হচ্ছে আপনার এন্ডোজেনাস পিউরিন মেটাবলিজম থেকে। এই যে এখানে ছবিতে জিনিসগুলো দিয়েছে, ডায়েটারি হচ্ছে 400 মিলিগ্রাম আর এন্ডোজেনাস আছে প্রায় 800 মিলিগ্রাম। এরপর দেখেন দ্য ব্যালেন্স বিটুইন এন্ডোজেনাস সিনথেসিস এন্ড এলিমিনেশন বাই দ্য কিডনির মাধ্যমে 2/3 এক্সক্রিশন হয়, এবং গাটের মাধ্যমে হচ্ছে এখানে 1/3 এক্সক্রিশন হয় বা এলিমিনেশন হয়। ঠিক আছে, কিডনির মাধ্যমে হয় 2/3 এবং গাটের মাধ্যমে 1/3। এগুলো এমসিকিউ এস্টেমে দিতে পারে। এরপর দেখেন এই যে গাউটের যে হচ্ছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে এনজাইমটা মেইন রোল প্লে করে সেটা হচ্ছে জেনতিন অক্সিডেজ এনজাইম। এই এনজাইমটা কি করে, এখানে যে হাইপোজেনতিন থেকে হচ্ছে জেনতিনে পরিণত করে, হাইপোজেনতিন থেকে জেনতিনে পরিণত করে, এবং জেনতিন থেকে ইউরিক অ্যাসিড তৈরিতে জেনতিন যে অক্সিডেজ এনজাইম এটার ভূমিকা আছে। তো সেজন্য আমরা দুইটা ড্রাগের কথা বলি, অ্যালোপুরিনল এবং ফেবুক্সিস্টেট, এরা মূলত হচ্ছে এই জেনতিন অক্সিডেজ যে এনজাইম আছে সেই এনজাইমকে ইনহিবিট করে। জেনতিন অক্সিডেজ পরীক্ষা আসে যে নিচের কোন ড্রাগটি হচ্ছে জেনতিন অক্সিডেজ ইনহিবিটর, তাইলে অ্যালোপুরিনল এবং ফেবুক্সিস্টেট হচ্ছে জেনতিন অক্সিডেজ ইনহিবিটর। এরপর আসেন ইনফিনিটি স্টার একটা টপিক, সেটা হচ্ছে কজেস অফ হাইপারইউরেসেমিয়া এন্ড গাউট। তাহলে হেডলাইন গুলো একটু দেখেন, একটা হচ্ছে রেনাল এক্সক্রিশন যদি কমে যায়, যদি রেনাল এক্সক্রিশন কম হয়, আর এটা হচ্ছে যদি ইনটেক বেশি করে, যদি হচ্ছে সেরাম ইউরিক অ্যাসিড আছে এরকম কন্টেন্ট যদি বেশি খায়, তাহলে সেরাম হচ্ছে ইউরিক অ্যাসিড লেভেলটা বেড়ে যাবে। এরপর দেখেন ইনক্রিজ প্রোডাকশন, কোনো কারণে যদি হচ্ছে বডিতে ইউরিক অ্যাসিড প্রোডাকশন বেড়ে যায় তখন হাইপারইউরেসেমিয়া হবে। তাহলে এই তিনটা হেডলাইনে যে জিনিসগুলো আছে ইনফিনিটি স্টার টপিকস, তার মধ্যে ড্রাগটা পরীক্ষায় আসে বেশি, ড্রাগটা পরীক্ষায় আসে বেশি। কি কি আছে? থায়াজাইড ডায়ুরেটিক্স, লুপ ডায়ুরেটিক্স, থায়াজাইড ডায়ুরেটিক্স, লুপ ডায়ুরেটিক্স, লো ডোজ অ্যাসপিরিন। এরপর দেখেন সাইক্লোস্পোরিন, পাইরিজিনামাইড, সাইক্লোস্পোরিন, পাইরিজিনামাইড। তাহলে পরীক্ষায় এগুলো আসে। একটা হচ্ছে ডায়ুরেটিক্স, অ্যাসপিরিন, তারপর হচ্ছে কি সাইক্লোস্পোরিন এবং পাইরিজিনামাইড, এটা হচ্ছে অ্যান্টিটিউবারকুলার ড্রাগ, এর পরীক্ষায় আসে। সাইক্লোস্পোরিনটা কি আমরা মেকানিজমে পড়ছি, এটা কি কোন ক্লাসের মধ্যে পড়ে? সাইক্লোস্পোরিন ক্যালসিনিউরিন ইনহিবিটর, তাই না? এরকম কিছু পড়ছিলাম, মনে আছে কারো? বর্ণা? জি ভাইয়া। আর কি আছে ক্যালসিনিউরিন ইনহিবিটর? ট্যাক্রোলিমাস টাইপের কিছু একটা ছিল। আচ্ছা কোথায় পড়ছি বলেন তো বর্ণা? এখানেও পড়ছেন। আর হচ্ছে ওই যে স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে ইমিউনোসাপ্রেসিভ থেরাপি হিসেবে আমরা কোন কোন ড্রাগ ইউজ করি সেখানেও পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা এই ড্রাগ গুলো খুবই ইম্পর্টেন্ট, থায়াজাইড এন্ড লুপ ডায়ুরেটিক্স, লো ডোজ অ্যাসপিরিন, সাইক্লোস্পোরিন, পাইরিজিনামাইড, এগুলো দিলে হচ্ছে গাউট হওয়ার চান্স বেড়ে যায়, হাইপারইউরেসেমিয়া হয়, খুবই খুবই ইম্পর্টেন্ট।
এছাড়া যদি হচ্ছে রেনাল টিউবুলার রিঅ্যাবজর্পশন বেশি হয়, ইউরিক অ্যাসিড যদি রিঅ্যাবজর্ব হয় তাহলে বডিতে থেকে যাবে। এছাড়া রেনাল ফেলিওর, এক্সক্রিশন হইতে পারতেছে না কিডনি দিয়ে, আমরা জানি যে 2/3 রেনাল দিয়ে হচ্ছে এক্সক্রিশন হয়, ফেলিওর হলে সেটা হতে পারবে না। এছাড়া লেড টক্সিসিটিতে হাইপারইউরেসিমিয়া হবে, ল্যাকটিক অ্যাসিডোসিস, অ্যালকোহল। কজগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এসবি এর জন্য ইম্পর্টেন্ট। এরপর দেখেন ইনক্রিজ ইনটেক গাম, সিফুড, ওফাল, রেড মিট। হ্যাঁ, রেড মিটে তাহলে হচ্ছে এইগুলো খেলে ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যাবে। ইনক্রিজ প্রোডাকশন, কিছু কিছু কন্ডিশনে হচ্ছে প্রোডাকশনে হবে এরকম ইউরিক অ্যাসিড বেশি, মাইলোপ্রলিফারেটিভ এবং লিম্ফো প্রলিফারেটিভ ডিজিজ। এছাড়া সোরিয়াসিসে হতে পারে, হাই ফ্রুক্টোজ ইনটেক যদি করি সেক্ষেত্রে হতে পারে, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজে হতে পারে। এখানে একটা অ্যাটিপিক্যাল সিনড্রোম আছে, দেখেন লিস্ক-নাইহান সিনড্রোম, এটাতেও হতে পারে। এখানে আমাকে বলেন তো, আমরা কিছুদিন আগে একটা সিনড্রোম পড়ছিলাম যে হচ্ছে টিউমার লাইসিস সিনড্রোম, যে কেমোথেরাপি দিলে যে টিউমার সেলগুলো হচ্ছে ডিস্ট্রাকশন হয়, লাইসিস হয়, তখনও কিন্তু হাইপারইউরেসিমিয়া হয়, সেক্ষেত্রেও গাউট হতে পারে। টিউমার লাইসিস সিনড্রোমের ফিচারগুলো একজন জটপট বলে দেন তো, সুমাইতা বলেন। হাইপারক্যালেমিয়া, হাইপারফসফেটেমিয়া, হাইপারইউরেসিমিয়া, হাইপোক্যালসিমিয়া। আচ্ছা, দেখেন এখানে যে হচ্ছে লিস্ক-নাইহান সিনড্রোম, এটা হচ্ছে এক্স-লিঙ্ক রিসেসিভ একটা ডিসঅর্ডার, খুবই অ্যাটিপিক্যাল একটা জিনিস, যেটা এফসিপিএস এ আসা খুবই কঠিন। তো এখানে কি হয়, মেন্টাল রিটার্ডেশন হয়। তারপর হচ্ছে সেলফ মিউটিলেশন মানে হচ্ছে কি নিজের আঙ্গুল কেটে ফেলে, এরকম কিছু আর কি। এরপর হচ্ছে কোরিও অ্যাথেটোসিস হয়, তাহলে অ্যাবনরমাল জার্কি মুভমেন্ট হবে, সেলফ মিউটিলেশন হবে এবং হচ্ছে মেন্টাল রিটার্ডেশন হবে। তাহলে এখানে আপনার 4টা লাইন লিখে রাখলে আর ভিতরে অত পড়তে হয় না, এগুলো আসে না। কিছু কিছু গ্রুপে হচ্ছে এরকম আলোচনা করা হয়, খুব আনকমন টপিকস গুলা। আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম পরীক্ষার আগে, দিয়ে দেখি যে গ্রুপগুলোতে ঢুকলে মন খারাপ হয়ে যায়, যে একটা কিছুই পারি না। এরপর দেখেন, হ্যাঁ বলেন ভাইয়া, এই গ্রুপ গুলাতে দেখলাম যে জেনেটিক্স একদম সবকিছু পড়ছে ডেভিডসনের, মানে ওরা যে আনকমন সিনড্রোম ওগুলার কস্ট না, এগুলো এটা সব। পড়া ভালো, যে হচ্ছে আপনার হ্যাপি পাপার সিনড্রোমের যে ফিচার গুলো আছে বক্সের যে পাশের, যদি এগুলো করতে পারেন ভালো, কিন্তু আসলে খুব আনলাইকলি, এরকম প্রশ্ন তো হয়নি গত 10-15 বছরে, একবারও হয় নাই, তবে হবে না তা না। তবে এখানে আমরা কিন্তু একটা পড়ছিলাম যে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, সেটা আমরা পড়ছিলাম, এটা ইম্পর্টেন্ট। আর প্রাডার উইলি সিনড্রোমের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এটা প্যাটার্নাল ইনহেরিটেন্স, তারপর হচ্ছে অ্যাঞ্জেলম্যানের ক্ষেত্রে হচ্ছে এটা ম্যাটারনাল ইনহেরিটেন্স, এবং এটা যে বাচ্চা কাচ্চাগুলো হাসি খুশি থাকবে, যে এদের কি থাকে, আর কি প্রবলেম থাকে এগুলো একটু দেখবেন, সমস্যা নাই, দেখলে লস নাই, পড়তে পারলে ভালো। কিন্তু আমার কথা হচ্ছে অল্প সময়ে আসলে ইম্পর্টেন্ট জিনিসের উপর জোর দেওয়া জরুরি। আর আচ্ছা, আমি গ্রুপের বিষয়ে বলতেছি, ওই গ্রুপ ঠিক আছে, যারা গ্রুপে অ্যাক্টিভ থাকেন ভালো, কিন্তু ঘটনা হচ্ছে যে সারাদিন পোস্ট দেয়, তো আগে দেখা যাচ্ছে যে ও পড়ে আর পোস্ট দেয়, তো সবকিছুই ও আসলে পরের বার পরীক্ষা দিচ্ছে, তো সব পড়ে দিচ্ছে, এর আগের বার বিসিএস এর কারণে ও পড়ে দিতে পারে না। তো ওই গ্রুপে হচ্ছে আপনারা যে অ্যাক্টিভ থাকলে আসলে অনেক কিছু শিখবেন, আমি নিজেও অ্যাক্টিভ থাকি এবং আমি শিখি ওখান থেকে, কারণ সবকিছু টপিকস আলোচনা করে তো, এবং অনেক প্রশ্ন শেয়ার করে, যাই পড়ে তাই শেয়ার করে দেয়। তো আপনারা হচ্ছে একেবারে শেষ হোক একবার, তারপর হচ্ছে বিভিন্ন গ্রুপ যেগুলো আছে, বাইট সাইজ মেডিসিন বা হচ্ছে এফসিবিএস পার্ট 1 যেটা আছে, বা সিঙ্গেল বেস্ট গ্রুপগুলোর কি কি জিনিস নিয়ে আলোচনা করছে, সেটা একবার পড়া হওয়ার পরে আলোচনা দেখতে পারেন। আর এখন এগুলো দেখতে গেলে দেখা যাবে যে মেইন পড়া হচ্ছে না, কাজের কাজ হচ্ছে না। এরপর দেখেন হচ্ছে ওভার 90% পেশেন্টের ক্ষেত্রে দেখেন মেইন যে অ্যাবনরমালিটি, সেটা হচ্ছে রিডিউস সেরাম ইউরিক অ্যাসিড এক্সপ্রেশন। তাইলে আমাকে যদি বলে যে এখানে কজগুলো দিয়ে 3টা বা 4টা হেডলাইনে দিয়ে বলে যে ডিমিনিশ রেনাল এক্সক্রিশন, ইনক্রিজ ইনটেক, ইনক্রিজ প্রোডাকশন, এরকম আরো কয়েকটা 5টা কজ দিয়ে যে বলে যে নিচের কোনটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ডিক্রিজ রেনাল এক্সক্রিশন। তাহলে গাউট ডেভেলপ করার জন্য হচ্ছে মোস্ট কমন যে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ডিমিনিশড রেনাল এক্সক্রিশন, তাহলে এটা মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এরপর দেখেন আদার রিস্ক ফ্যাক্টর, আরো কিছু রিস্ক ফ্যাক্টর, এগুলো আমরা বলছি, মেটাবলিক সিনড্রোম,
তারপর হচ্ছে অ্যালকোহল ইনটেক, এছাড়া হচ্ছে গাম, উফাল, সিফুড, রেড মিট, ফ্রুকটোজ, এই দুটা আছে, কিন্তু লো ইন ভিটামিন সি, এটা বক্সে নাই। আপনারা হচ্ছে ওই যে খাবারের যে তালিকা সেখানে লো ভিটামিন সি লিখে রাখতে পারেন। এছাড়াও হচ্ছে আপনার যারা শর্ট কেস আব্দুল্লাহ পড়ছেন সেখানে পাবেন যে লিভার, কিডনি, তারপর হচ্ছে ব্রেন, ক্যাবেজ, কলিফ্লাওয়ার, এগুলো খাইলে, ক্যারট, স্পিনাচ, এগুলো খাইলে গাউট হওয়ার চান্সটা বেড়ে যায়। লিভার, কিডনি, ব্রেন, ক্যাবেজ, কলিফ্লাওয়ার, ক্যারট, স্পিনাক মানে কি? শাক, স্পিনাচ, ওই যে পালং শাক। পালং শাক, তাই না? তাহলে পালং শাক খাইলে গাউট হওয়ার চান্স বেশি। জিজ্ঞেস করলাম, এটা পারে কিনা জিজ্ঞেস করলাম আর কি। এরপর দেখেন হচ্ছে লেড পয়জনিং হলে যে গাউট হয় সেটার নাম হচ্ছে স্যাটারনাইন গাউট। খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, এগুলো আসলে অনেক সময় না পড়লে আরে ওই তো এটা পারে, আমি তো পারি না, এরকম একটা ফিল হয়, পরীক্ষায় আসে না আসলে। এরপর দেখেন লিক্স-নাইহান সিনড্রোম হচ্ছে এক্স-লিঙ্ক রিসেসিভ একটা ডিজিজ, সেটা আমরা বলছি। এখানে মেন্টাল রিটার্ডেশন হয়, সেলফ মিউটিলেশন হয় এবং কোরিও অ্যাথেটোসিস হয়। তাহলে খুবই আনকমন জিনিস, এগুলো এফসিবিএস ইউজুয়ালি আসে না। তারপরে একটু দেখে রাখেন, একটু ইন্টারেস্টিং যে সেলফ মিউটিলেশন হয় এখানে এবং কোরিও অ্যাথেটোসিস হয়। আপনারা আমি একটা ব্যাখ্যা দেওয়ার পরে ওই জিনিসটা যদি নিজে একটু যাচাই বাছাইয়ের সুযোগ থাকে তা পড়বেন, এবং পরে আমার যদি কোনো কারেকশন দেওয়ার দরকার হয় সেটাও দিবেন আমাকে। এরপর দেখেন ইনক্রিজ পিউরিন টার্নওভার ইন টিউমার লাইসিস সিনড্রোম, সেক্ষেত্রেও হতে পারে যখন কেমোথেরাপি তখনও হাইপারইউরেসিমিয়া হয় এই কন্ডিশনে। এরপর দেখেন হচ্ছে এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স। গাউটের ক্লিনিক্যাল ফিচার খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আপনার হচ্ছে ডায়াগনোসিস করে দেখা যাচ্ছে ডায়াগনোসিস করতে লাগবে। ক্লিনিক্যাল ফিচার যে কোনো ডিজিজের খুবই ইম্পর্টেন্ট। ক্লাসিক্যাল প্রেজেন্টেশন কি দেখেন, অ্যাকিউট মনোআর্থ্রাইটিস, এটা একটা জয়েন্টকে ইনভলভ করে এবং মোস্ট কমনলি হচ্ছে ফার্স্ট মেটাটার্সো ফ্যারেঞ্জিয়াল জয়েন্ট, ফার্স্ট মেটাটার্সো ফ্যারেঞ্জিয়াল জয়েন্টকে ইনভলভ করে। এই যে এখানে ছবি দিয়েছে, ফার্স্ট মেটাটার্সো ফ্যারেঞ্জিয়াল জয়েন্টকে ইনভলভ করে এবং 50% ক্ষেত্রে, মোর দেন 50% পেশেন্টদের মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভ হয়। যদি পরীক্ষায় মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টকে ইনভলভ দেখায় তার মানে হচ্ছে আমার এটা গাউট। এছাড়া দেখেন অ্যাঙ্কেল জয়েন্টকে ইনভলভ করে, মিড ফুটকে ইনভলভ করে, নি, স্মল জয়েন্ট অফ দ্য হ্যান্ডস, রিস্ট, এলবো, এইসব জয়েন্টকেও ইনভলভ করে। এছাড়া রেয়ারলি এক্সিয়াল স্কেলেটন অর্থাৎ ভার্টিব্রা, স্পাইন, এগুলোকে ইনভলভ করতে পারে। লার্জ প্রক্সিমাল জয়েন্ট গুলো রেয়ারলি ইনভলভ হতে পারে। এরপর দেখেন টিপিক্যাল ফিচার, গাউটের টিপিক্যাল ফিচারটা ইম্পর্টেন্ট। এটা কি ধরনের? র্যাপিড অনসেট হবে, রিচিং ম্যাক্সিমাম সিভিয়ারিটি ইন 2 to 6 আওয়ার্স। 2 থেকে 6 ঘন্টার মধ্যে একেবারে ব্যথাটা সিভিয়ারিটি হাই হবে এবং অফেন ওয়েকিং দ্য পেশেন্ট ইন দ্য আর্লি মর্নিং। ব্যথাতেই দেখা যাচ্ছে যে সে খুব সকাল সকাল ঘুম ভেঙে গেছে, ঠিক আছে, ব্যথাতে ঘুম ভেঙে গেছে। এরকম আমরা আরেকটা জায়গায় বলছিলাম যে হচ্ছে ব্যথাতে ঘুম ভেঙে যায় এবং হচ্ছে হাত জারা দিলে হচ্ছে তার ঝাঁকি দিলে আর কি ভালো লাগে। কোন সিনড্রোম এটা? বর্ণা? বর্ণার কি নেটওয়ার্ক নাই নাকি? রোকায়া বলেন। বর্ণা ইদানিং রেসপন্স করে না। কার্পাল টানেল সিনড্রোম, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে র্যাপিড অনসেট হবে পেইন এবং হচ্ছে 2 থেকে 6 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম সিভিয়ারিটি হবে, 2 থেকে 6 ঘন্টার মধ্যে একেবারে সর্বোচ্চ ব্যথা হবে এবং এটাতে হচ্ছে এত ব্যথা যে ঘুম ভেঙে যায় এবং রোগী বলবে যে আমি জীবনে এত ব্যথা আর কখনো ফিল করি নাই, ওর্স্ট পেইন এভার। রোগী কি বলবে? জীবনে আমি আর কখনো এত ব্যথা ফিল করি নাই। এরপর দেখেন এক্সট্রিম টেন্ডারনেস সাচ দ্যাট পেশেন্ট ইজ আনএবল টু ওয়্যার এ শক, মোজা পড়তে পারবে না, এন্ড টু লেড বেডিং রেস্ট অন দ্য জয়েন্ট। তো রাতে দেখা যাচ্ছে যে সে কাঁথা গায়ে দিলে দেখা যাবে যে একটু পর্যন্ত দিছে, এই পাটা বের করে রাখছে, পায়ে লাগলেই একটু কাঁথা লাগলেই দেখা যাচ্ছে যে খুব ব্যথা করে। তা সে তো বলছে জীবনে এত ব্যথা সে কখনো ফিল করে নাই, ওর্স্ট পেইন এভার। এবং এত ব্যথা যে সে হচ্ছে এখানে কাঁথা বা হচ্ছে এই জায়গায় দেয় সেটা বা মোজা পড়তে পারে না। তাহলে ইম্পর্টেন্ট ফিচার এটা। এরপর দেখেন মার্ক সোয়েলিং ওভার দা ওভারলাইং রেড শাইনি স্কিন। তাহলে এখানে মার্ক সোয়েলিং হবে, রেডনেস হবে, আমরা ছবিতে দেখছি অলরেডি, এবং এটা সেলফ লিমিটিং ডিজিজ। 5 থেকে 14 দিনের মধ্যে আপনি ভালো হয়ে যাবে এবং কমপ্লিট রিজলিউশন হবে। যখন অ্যাটাক হবে তখন হচ্ছে সাইনোভাইটিস হয়, সোয়েলিং হয়, ইরিথিমা হবে, ফিভার, ম্যালেজ, এগুলো ইভেন ডিলিরিয়াম পর্যন্ত হতে পারে।
আমরা কিছু ইনফেকশনে ডিলিরিয়াম হয় পড়ছিলাম, বলেন তো কিছু ইনফেকশনে ডিলিরিয়াম হয় সুমাইতা, কোন কোন ইনফেকশনে ডিলিরিয়াম হয়? ডিলিরিয়ামের কজ খুব ইম্পর্টেন্ট। ওই যে নিউমোনিয়াতে হয়, তারপরে সেলুলাইটিস, তারপর চেস্ট ইনফেকশন, তারপরে ভুলে গেছি এখন। ইউটিআই হইতে পারে। হ্যাঁ, ইউটিআই। আচ্ছা ঠিক আছে। acute attack may also manifest as bursitis, synovitis, cellulitis এরকম মনে হতে পারে। এইখানে ডিডির এই জায়গাটা পড়ার দরকার নেই, যদি আপনারা এমনিতে জানার জন্য সেটা দরকার আছে। মানে আপনি কি কি ডিডি চিন্তা করবেন, সেপটিক আর্থ্রাইটিস চিন্তা করতে পারেন, ইনফেক্টিভ সেলুলাইটিস, তারপর রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এগুলো চিন্তা করা যেতে পারে, এর বাইরে দরকার নাই এটা। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন ক্রিস্টাল মে বি ডিপোজিটেড ইন জয়েন্ট অ্যান্ড সফট টিস্যু, তাহলে এই যে মনোসোডিয়াম মনোহাইড্রেট যে ক্রিস্টাল, সেটা হচ্ছে জয়েন্টেও হচ্ছে ডিপোজিট হতে পারে, সফট টিস্যুতে ডিপোজিট হতে পারে। টু প্রডিউস ইরেগুলার ফার্ম নোডিউল, একটা ফার্ম নোডিউল ফরমেশন করে, এগুলো সফট টিস্যু জয়েন্ট এগুলোতে হচ্ছে কি করে জমা হয়ে টফাই ফরমেশন করে। তাহলে আমরা বলছি যে হচ্ছে এখানে দুইটা বিষয় আছে, অ্যাকিউট গাউটে কি পাওয়া যায় এবং ক্রনিক গাউটে কি পাওয়া যায়। এখানে যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে অ্যাকিউট গাউটের। অ্যাকিউট গাউটে পাওয়া যায় হচ্ছে পোডাগ্রা। অ্যাকিউট গাউটে কি পাওয়া যায়? পোডাগ্রা। অ্যাকিউট গাউটে কি পাওয়া যায়? পোডাগ্রা। আর ক্রনিকে কি পাওয়া যায়? টফাই পাওয়া যায়। ক্রনিকে পাই আমরা টফাই। এবং এখান থেকে এমসিকিউ আসে যে এই টফাইটা কোথায় কোথায় পাওয়া যায়? এক্সটেন্সর সারফেস অফ দ্য ফিঙ্গার্স, ফিঙ্গার্স এর হচ্ছে এক্সটেন্সর সারফেসে, এবং হ্যান্ড, ফোরআর্ম, এলবো সবগুলোর হচ্ছে এখানে এক্সটেন্সর সারফেসে পাওয়া যায়। তাহলে টফাইটা কোথায় পাওয়া যায়? এক্সটেন্সর সারফেসে পাওয়া যায়। এছাড়া অ্যাকিলিস টেন্ডনে পাইতে পারি, এবং সামটাইমস হেলিক্স অফ দ্য ইয়ার, এগুলো অপশনে থাকে। হেলিক্স অফ দ্য ইয়ার, অ্যাকিলিস টেন্ডন, হ্যান্ড, ফোরআর্ম, এলবো, ফিঙ্গার্স। টফাইটার সাথে হচ্ছে রিমাটয়েড নডুলের একটা পার্থক্য দেখেন। টফাই হ্যাভ এ হোয়াইট কালার, টফাই হচ্ছে সাদা, ডিফারেন্সিয়েটিং ফ্রম দ্য রিমাটয়েড নডিউল। and tophi can ulcerate and discharging white gritty material। তাহলে টফাইটা সাদা এবং টফাইটা আলসারেট হয়ে এখানে যে ডিসচার্জিং যে হোয়াইট ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো বের হইতে পারে। তাহলে এখানে কোথায় কোথায় টফাই ফরমেশন হয় এটা ইম্পর্টেন্ট। ক্রিস্টাল ডিপোজিট হয় জয়েন্ট এবং সফট টিস্যুতে। এরপর দেখেন এখানে যে ইনভেস্টিগেশন, এটা একবার এসবি আসছিল সার্জারিতে, সরি এফসিপিএস এ, যে কনফার্ম বাই দ্য আইডেন্টিফিকেশন অফ ইউরেট ক্রিস্টাল ইন অ্যাসপিরেশন অফ জয়েন্ট ফ্লুইড। পরীক্ষা আসলে যে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করে নিচের কোন ডিজিজটা ডায়াগনোসিস করা যায়। তাইলে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করে আমরা হচ্ছে গাউট ডায়াগনোসিস করতে পারবো। যদি মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল পাই তাহলে গাউট। তাহলে গাউটের বিষয়ে যেটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রোগী বলবে যে এটা ওর্স পেইন এভার, এবং মোস্ট কমনলি ইনভলভ করে কোন জয়েন্টকে? মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্টকে, এবং এটা সেলফ লিমিটিং। আর অ্যাকিউট গাউটে কি হয়? অ্যাকিউট গাউটে হচ্ছে পোডাগ্রা হয়, এবং ক্রনিক গাউটে হচ্ছে টফাই ফরমেশন হয়। এটুক। আর হচ্ছে এটা আমরা কি করব, এটা একটা কনফার্মেটরি ডায়াগনোসিস করতে হলে আমাকে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করতে হবে। জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করে আমরা এখানে কি দেখব যে মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল আছে কিনা। এই যে এক্সটেন্সর সারফেসে ফিঙ্গারে দেখা যাচ্ছে এখানে একটা টফাই ফরমেশন হয়েছে। এই টফাইটা হচ্ছে সাদা কালার, এবং এখানে যদি কোনো কারণে আলসারেট হয় এখানে যে ডিসচার্জিং যে ম্যাটেরিয়াল গুলো থাকবে সেগুলো সাদা কালারে থাকবে। তো এখানে কিরকম হইতে পারে যে আমরা যে থায়াজাইড ডায়ারেটিক্স বা লোভ ডায়ারেটিক্স দিচ্ছি, যে যাদের হচ্ছে এই দেখা যাচ্ছে যে লিভার সিরোসিসের পেশেন্ট বা হার্ট ফেলিয়ারের পেশেন্ট বলবে যে হচ্ছে তারা হচ্ছে ডায়ারেটিক্স খাচ্ছে, ডায়ারেটিক্স খাওয়ার পরে হচ্ছে এরকম মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টে পেইন ডেভেলপ করছে, দিয়ে হচ্ছে ওখান থেকে কোনো একটা প্রশ্ন গাউট থেকে করে ফেলবে, বা কিভাবে আপনি কনফার্ম করবেন এই কন্ডিশনটাকে, বা ইনভেস্টিগেশন অফ চয়েস কি, বা হুইচ ড্রাগ ইজ রেসপন্সিবল ফর দিস কন্ডিশন, এরকম করে প্রশ্নটা হতে পারে। এখানে ডায়ারেটিক ইনডিউস গাউটের একটা যে টফাইয়ের ছবি দিছে। এরপর দেখেন এখানে একটু দেখবেন ক্রনিক গাউটে হচ্ছে কি কি ফিচার পাওয়া যেতে পারে। পাঞ্চড আউট ইরোশন পাওয়া যেতে পারে, এন্ড ডিস্ট্রাকটিভ আর্থ্রাইটিস এফেক্টিং মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এরপর দেখেন এখানে যে ইনভেস্টিগেশন আর একটা কথা এখানে বলছে, এইখানে একটা লাইন আমরা দেখি, এই যে ইন অ্যাকিউট গাউটে যে সাইনোভিয়াল ফ্লুইডটা থাকবে সেটা কেমন হবে। অ্যাকিউট গাউটে হচ্ছে ইনফ্লামেশন থাকে, এখানে নিউট্রোফিল গুলো আসে, যে কারণে ওই সাইনোভিয়াল ফ্লুইডটা হবে টার্বিড, এই যে বলছে এখানে ডিউ টু এলিভেটেড নিউট্রোফিল কাউন্ট। এবং ক্রনিক গাউটের ক্ষেত্রে এর অ্যাপিয়ারেন্সটা হচ্ছে ভেরিয়েবল, বাট কিছু কিছু ক্ষেত্রে হোয়াইট হতে পারে ডিউ টু প্রেজেন্স অফ ইউরেট ক্রিস্টালের কারণেও ক্রনিকেও সাদা হতে পারে।
এরপর দেখেন হাইপারইউরেসিমিয়া ইজ ইউজুয়ালি প্রেজেন্ট ইন গাউট বাট লেভেলস মে বি নরমাল। আমরা বলছি যে হচ্ছে গাউটে হাইপারইউরেসিমিয়াটা কমন, কিন্তু লেভেলটা নরমালও হতে পারে, এটা এমসিকিউ লাইনে থাকে। Acute gout is characterized by an elevated ESR and CRP with a neutrophilia. যেহেতু acute condition, neutrophil countটা এখানে বাড়ে, ESR CRP এগুলো acute phase reactant বাড়ে এগুলো। এরপর দেখেন x-rays are usually normal in acute gout but well demarcated erosion may be seen in patient with chronic or tophaceous gout. তাহলে acute এর ক্ষেত্রে অনেক সময় x-ray তে হচ্ছে কোনো চেঞ্জ ধরা নাও পড়তে পারে, কিন্তু ধীরে ধীরে chronic যখন chronicity ডেভেলপ করবে তখন আমরা ইরোশন পাবো জয়েন্টে। ঠিক আছে, সফট টিস্যু সোয়েলিং পাইতে পারি টফাই থাকলে। এরপর দেখেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে একটা বিষয় আছে। অ্যাকিউট গাউটের ক্ষেত্রে আমার হচ্ছে ফার্স্ট লাইন চয়েস হচ্ছে ওরাল কলসিসিন। ওরাল কলসিসিন ইজ দ্য ফার্স্ট চয়েস ইন অ্যাকিউট গাউট। এখন ওরাল কলসিসিন কিভাবে কাজ করে দেখেন, ইট ওয়ার্কস বাই ইনহিবিটিং মাইক্রোটিউবুল অ্যাসেম্বলি ইন নিউট্রোফিল। গাউট থেকে কিভাবে প্রশ্ন হইতে পারে, এটা আমরা হচ্ছে একটা পিডিএফ দিছি, ইয়াতেই আছে, এটা অ্যাপসেই আছে, এটা একটু দেখে নেবেন যে হচ্ছে ওরাল কলসিসিন কিভাবে কাজ করে, অ্যালোপুরিনল কিভাবে কাজ করে, বা হচ্ছে জেন্থিস ইনহিবিটর গুলো কি কি, এগুলো পরীক্ষা আসতে পারে। তাহলে আমার ফার্স্ট চয়েস কি আসবে, এটা হচ্ছে কলসিসিন। তো এটার অ্যাডভার্স ইফেক্ট নসিয়া, ভমিটিং, ডায়রিয়া হতে পারে। এছাড়া ওরাল অ্যানেসেডও ইফেক্টিভ। ঠিক আছে, তারপর হচ্ছে দেখেন ওরাল প্রেডনিসোলন আমরা দিতে পারি বা ইন্ট্রামাসকুলার মিথাইল প্রেডনিসোলন আমরা দিতে পারি। ঠিক আছে, কাদের ক্ষেত্রে দিব, যাদের ক্ষেত্রে হচ্ছে কলসিসিন বা এনএসএ টক্সিসিটি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া ইন্টারলিউকিন 1 বিটা ইনহিবিটর কানাকিনুমাব ইউজ করতে পারি আমরা। এছাড়া ইন্ট্রাআর্টিকুলার গ্লুকোকর্টিকয়েড ইনজেকশন দিতে পারি। তাহলে ওরালি স্টেরয়েড দিতে পারি, তারপর হচ্ছে আপনার ইন্ট্রাআর্টিকুলার গ্লুকোকর্টিকয়েড ইনজেকশন দিতে পারি। তাহলে এখানে এসবি আসলে মোস্ট কমনলি যেটা আসবে সেটা হচ্ছে ফার্স্ট চয়েস কোনটা আমার। ঠিক আছে, বা হচ্ছে ওরাল কলসিসিন কিভাবে কাজ করে। এরপর দেখেন প্রোফাইলেক্সিস এর মধ্যে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আমরা কখন গাউটের পেশেন্টকে প্রোফাইলেক্সিস দিব। যদি patient who have had a single attack of gout do not necessarily need to be given urate lowering therapy. এটা ইম্পর্টেন্ট যে একবার গাউট হইলো তাতে আমি তাকে প্রোফাইলেক্সিস দিব না, কিন্তু যাদের হচ্ছে 12 মাসের মধ্যে যদি একবারের বেশি অ্যাটাক হয় তাদেরকে কিন্তু আমরা প্রোফাইলেক্সিস দিব। and those with complication as tophi or erosion, যাদের ক্ষেত্রে টফাই থাকবে বা ইরোশন থাকবে তাদের ক্ষেত্রে দিব। এটার একটা বক্স আছে, আমরা কখন কখন ইউরেট লোয়ারিং ড্রাগ বা প্রোফাইলেক্সিস দিব। দেখেন এই যে প্রোফাইলেক্সিস হিসেবে কোন ড্রাগটা ফার্স্ট চয়েস, অ্যালোপুরিনল। আর এমনিতে যদি বলে যে অ্যাকিউট গাউটের ক্ষেত্রে কোনটা ফার্স্ট চয়েস, সেক্ষেত্রে হচ্ছে কলসিসিন, ওরাল কলসিসিন। আর যদি বলে যে প্রোফাইলেক্সিস হিসেবে কোন ড্রাগটা দিব, অ্যালোপুরিনল। এটা কি করে, জেনথিন অক্সিডেজ ইনহিবিট করে। আমরা আরেকটা ড্রাগ পড়ছি ফেবুক্সোস্টেট, এটাও জেনথিন অক্সিডেজকে হচ্ছে ইনহিবিট করে। এরপর দেখেন অ্যাকিউট ফ্লেয়ার অফ গাউট অফেন ফলোড বাই ইনিশিয়েশন অফ ইউরেট লোয়ারিং থেরাপি। এই যে অ্যালোপুরিনল দেওয়ার পরে পেশেন্টের দেখা যাবে যে গাউটটা আরো খারাপ হতে পারে। দ্য পেশেন্ট শুড বি ওয়ার্নড অ্যাবাউট দিস অ্যান্ড টোল্ড টু কন্টিনিউ দ্য থেরাপি। পেশেন্টকে বলে দিতে হবে যে এরকম হতে পারে, আপনি বন্ধ করবেন না, আপনার কন্টিনিউ করবেন। হ্যাঁ, যদি হচ্ছে আপনি দিচ্ছেন ক্রনিক থেকে অ্যাকিউট হয়ে গেছে, তারপরেও তাকে বলতে হবে যে কন্টিনিউ করে যেতে। The risks of flare can be reduced by prophylaxis with oral colchicine. তো পেশেন্টের ক্রনিক গাউট আছে বা হচ্ছে অ্যাকিউট স্টেজে নাই, তাহলে আপনি অ্যালোপুরিন দিলে হচ্ছে ফ্লেয়ার হওয়ার চান্স থাকে, সেজন্য আপনি ওরাল কলসিসিনও বা একটা অ্যানেসিডও সাথে দিলেন, যাতে হচ্ছে প্রবলেমটা না হয় বা এই ফ্লেয়ারটাকে রিডিউস করা যায়। দেখেন এটা ইনফিনিটি এস্টার একটা বক্স, এটা এফসিপিএস আসছে প্রিভিয়াসলি বেশ কয়েকবার। ইউরেট লোয়ারিং ড্রাগ আমি কখন কখন দিব, তাহলে একটা বলছি যে আমরা 12 মাসে যদি একবারের বেশি হয়, অর্থাৎ রিকারেন্ট অ্যাটাক যদি হয়, সেক্ষেত্রে আমরা দিব। যদি জয়েন্ট ইরোশন থাকে, বোন ইরোশন থাকে বা জয়েন্ট ড্যামেজ থাকে, সেক্ষেত্রে আমরা ইউরেট লোয়ারিং ড্রাগ দিব। যদি ক্রনিসিটি, ক্রনিক টফাই যদি থাকে, টফাই থাকলে সেক্ষেত্রে আমরা দিব। যদি পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে এন্ড নেফ্রোলিথিয়াসিস, রেনাল স্টোন থাকে, রেনাল ইম্পেয়ারমেন্ট এবং রেনাল স্টোন থাকলে সেক্ষেত্রে আমরা ইউরেট লোয়ারিং ড্রাগ দিব। আচ্ছা, আমাকে রুকাইয়া বলেন তো, আচ্ছা রুকাইয়া তো বলছে, রুম্মান বলেন যে অস্টিওআর্থ্রাইটিস এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফিচার বলেন, পেইনটা কি রকম হবে? দুইটা পয়েন্ট বলেন, ইম্পর্টেন্ট দুইটা পয়েন্ট বলেন, যেটা রোগের হিস্ট্রি শুনে আপনি বলবেন যে এটা অস্টিওআর্থ্রাইটিস। সেটা হচ্ছে মেকানিক্যাল পেইন হবে ভাই, আর রেস্টের ক্ষেত্রে পেশেন্টটার পেইনটা রিলিভ হবে, আর মুভমেন্ট করলে বেড়ে যাবে। আর মর্নিং স্টিফনেস লেস দেন 15
মিনিট। আচ্ছা, আর আরেকটা বিষয় আছে এখানে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে গুড ডেজ এন্ড ব্যাড ডেজ। ব্যাড ডেজ। রোগী বলবে যে আমার কখনো ভালো ছিলাম, আবার কখনো হচ্ছে এরকম বেড়ে যায় আর কি। গুড ডেজ আর ব্যাড ডেজ থাকবে অস্টিওআর্থ্রাইটিস। এবং মোস্ট কমনলি কোন জয়েন্টকে ইনভলভ করে? নি জয়েন্ট। নি জয়েন্ট। মেলের ক্ষেত্রে ট্রমার একটা হিস্ট্রি থাকে, ইউজুয়ালি এটা বয়স্কদের হয়, বিশেষ করে পোস্ট মেনোপজাল ওমেনদের হতে পারে, যে অস্টিওআর্থ্রাইটিস ওবেস যদি হয়, মোটা হয়, তাদের ক্ষেত্রে হয়। আচ্ছা, এরপর দেখেন আমরা বলতেছি গাউটের যে হচ্ছে ইউরেট লোয়ারিং যে ড্রাগ গুলো সেগুলো বলতেছিলাম, যে অ্যালোপেরিনল হচ্ছে আমরা বলছি যে প্রোফাইল্যাক্সিস হিসেবে ফার্স্ট চয়েস বা ইউরেট লোয়ারিং ড্রাগের মধ্যে ফার্স্ট চয়েস। এরপর দেখেন ফেবুক্সিস্টেট অলসো ইনহিবিট জ্যান্থিন অক্সিডেজ, তাহলে অ্যালোপেরিনল এবং ফেবুক্সিস্টেট একই মেকানিজমে কাজ করে। কখন আমরা হচ্ছে ফেবুক্সিস্টেট দেব? যদি অ্যালোপেরিনলে কাজ না করে এবং অথবা অ্যালোপেরিনল যাদের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড বা অ্যাডভার্স ইফেক্ট তৈরি করে, সেসব কন্ডিশনে আমরা অ্যালোপেরিনল না দিয়ে ফেবুক্সিস্টেট দিব। ঠিক আছে, ফেবুক্সিস্টেটের ক্ষেত্রে কি হয়, এটা রেনাল কোনো হচ্ছে এক্সক্রিশন হয় না বা এলিমিনেশন মেটাবলিজম হয় না, এটা হয় হেপাটিক মেটাবলিজম, যে কারণে রেনাল কোনো ডিজিজ থাকলে এটা ডোজ কমানোর দরকার নেই, অর্থাৎ নো ডোজ অ্যাডজাস্টমেন্ট ইজ রিকোয়ার্ড, এখানে ডোজ অ্যাডজাস্টমেন্টের দরকার নেই। এন্ড মোর ইফেক্টিভ দেন অ্যালোপেরিনল থেকে এটা মোর ইফেক্টিভ। এরপর দেখেন কিছু ইউরিক ড্রাগ আছে, পরীক্ষায় আসে ইউরিক ড্রাগ, মানে হচ্ছে ইউরিন দিয়ে হচ্ছে কিছু ড্রাগ হচ্ছে কি ইউরিয়াকে বের করে দেয় নাকি, ইউরিক অ্যাসিডকে। প্রোবেন অ্যাসিড, সালফিন পাইরাজোন এবং হচ্ছে ব্রেনজব্রোমারন। ঠিক আছে, এই ড্রাগগুলো হচ্ছে ইউরিক ড্রাগ। এছাড়া বায়োলজিক্যাল একটা ড্রাগ আছে প্যাগলোটিকেস, নাম জানলেই হবে। এইখানে দেখেন এটা এমসিকিউ লাইনে থাকে যে লাইফস্টাইল মেজার্স আর ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ ড্রাগ থেরাপি, অর্থাৎ পেশেন্টের যে ওয়েট কমানোর যে জিনিসটা সেটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। এটা এমসিকিউর একটা স্টেম। and patient should be advised to lose weight, পেশেন্টকে হচ্ছে ওয়েট লুজ করতে হবে এবং রিডিউস এক্সেসিভ অ্যালকোহল ইনটেকটা কমাইতে হবে। কিছু কিছু অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ আছে যারা হচ্ছে ইউরিক অ্যাসিড লেভেল বাড়ায়, যে যেমন হচ্ছে আমরা ডায়োরেটিক্স পড়ছি যে থায়াজাইড ডায়োরেটিক্স, এছাড়া বিটা ব্লকার, এসি ইনহিবিটর, এরাও ইউরিক অ্যাসিড লেভেল বাড়ায়। তাহলে এগুলো আমরা বইতে অ্যাড করে নিতে পারি ওই বক্সে। দেখেন সেক্ষেত্রে উল্টা হচ্ছে লোসার্টান, এটা হচ্ছে ইউরিক ইফেক্ট আছে, এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে যে নিচের কোন অ্যান্টি হাইপারটেনসিভের না হচ্ছে ইউরিক ইফেক্ট আছে, লোসার্টানের ইউরিক ইফেক্ট আছে। তো আমরা দেখা যাচ্ছে যে যেসব খাবারে হচ্ছে খাইলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়বে সেগুলো আমরা বেশি খাইতে বলবো না, তবে একেবারে রেস্ট্রিক্টেডও করবো না। এরপর দেখেন হচ্ছে ক্যালসিয়াম পাইরোফসফেট ডাইহাইড্রেট ক্রিস্টাল ডিপোজিশন ডিজিজ বা হচ্ছে সিউডো গাউট কন্ড্রোক্যালসিনোসিস, এগুলো হয়। ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টাল উইদিন দ্য আর্টিকুলার অর হায়ার ইন কার্টিলেজ ইজ অফেন রেফার্ড টু সিউডো গাউট। যদি জয়েন্টে হচ্ছে ক্যালসিয়াম পাইরোফসফেট জমা হয় সেটাকে আমরা সিউডো গাউট বলি, খুবই ইম্পর্টেন্ট। ইউজুয়ালি বয়স্কদের হয় 65-75 এরকম বয়সে হয়, 55 বছর বয়সে এটা হচ্ছে এর নিচে রেয়ার, এবং মোস্ট কমনলি ইনভলভ হয় হচ্ছে নি জয়েন্ট। তাহলে এটাও একটা এসবি হতে পারে, নি জয়েন্টকে হচ্ছে মোস্ট কমনলি ইনভলভ করে। তাহলে এই ক্রিস্টালটা হচ্ছে কন্ড্রোক্যালসিনোসিস করে বা অ্যাকিউট সিউডো গাউট করে, এটা ইম্পর্টেন্ট। এবং এইখানে যে রিস্ক ফ্যাক্টর গুলা সেগুলো ইম্পর্টেন্ট। এটা এফসিপিএস এ একবার প্রশ্ন আসছিল, আমি বললাম যে আমাদের দিছিল যে হিমোক্রোমাটোসিস তার কন্ড্রোক্যালসিনোসিস ডেভেলপ করছে, অ্যাকিউট সিউডো গাউট ডেভেলপ করছে, এই যে ক্রিস্টালটা এটা আমি কোন পরীক্ষাটা করে হচ্ছে কনফার্মেটরি করব। সেক্ষেত্রে আমরা জয়েন্ট এসপিরেশন করব, জয়েন্ট এসপিরেশন করে দেখবো যে হচ্ছে ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টালটা যদি থাকে তাহলে হচ্ছে এটা কন্ড্রোক্যালসিনোসিস বা হচ্ছে সিউডো গাউট সেটা আমরা কনফার্ম হতে পারবো। তাহলে ডিজিজের সাথে অ্যাসোসিয়েশন ইম্পর্টেন্ট। তাহলে সিউডো গাউট এইজের সাথে অ্যাসোসিয়েটেড, অস্টিওআর্থ্রাইটিসের সাথে অ্যাসোসিয়েটেড, এবং প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম পড়ার সময় আমরা এটা পড়ছিলাম, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম পড়ার সময় পড়ছিলাম, মনে আছে কিনা কারো? আরো কিছু জিনিস পড়ছিলাম, কারণ মনে থাকার কথা নয়। আচ্ছা দেখেন আরো কিছু বিষয় আছে ফ্যামিলিয়াল ফ্যাক্টরের সাথে অ্যাসোসিয়েটেড, ফ্যামিলিয়াল এছাড়া হাইপোফসফেটেশিয়া ফসফেটের সাথে অ্যাসোসিয়েটেড, এবং হাইপোম্যাগনেসিয়ামিয়া উইলসন ডিজিজ। তাহলে হিমোক্রোমাটোসিস, উইলসন ডিজিজ দুইটার সাথে হচ্ছে অ্যাকিউট সিউডো গাউট হচ্ছে অ্যাসোসিয়েটেড। এটা এইগুলো কন্ডিশন হচ্ছে সিউডো গাউট হতে পারে। ক্যালসিয়াম পাইরোফসফেট হচ্ছে
যে ক্রিস্টাল সেটা জমা হতে পারে। তাহলে এখানে ইম্পর্টেন্ট যে তিনটা ডিজিজ মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস একটা ইম্পর্টেন্ট, প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, হিমোক্রোমাটোসিস, স্পেসিফিক্যালি এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। এছাড়া উইলসন ডিজিজ এটার সাথেও অ্যাসোসিয়েটেড। ফসফেট কমে গেলে এবং হচ্ছে ম্যাগনেসিয়াম কমে গেলে সেক্ষেত্রে হবে। এরপর দেখেন অ্যাকিউট যেহেতু কন্ডিশন, এখানে হচ্ছে জয়েন্টটা হচ্ছে টেন্ডার সোয়েলেন হবে, ওয়ার্ম হবে এবং ইরাইথেমাটাস উইথ এ লার্জ ইফিউশন। এখানে হচ্ছে একটা জয়েন্ট ইফিউশন পাওয়া যাবে এবং নি জয়েন্ট হচ্ছে মোস্ট কমনলি এফেক্টেড, সেটা আমরা বলছি এটা এসবিতে আসতে পারে। ক্রনিক আর্থ্রোপ্যাথি হতে পারে, ক্রনিক আর্থ্রোপ্যাথি হতে পারে এই ক্রিস্টাল জমা হয়ে ক্রনিক আর্থ্রোপ্যাথিও হতে পারে। সেক্ষেত্রে ক্রনিকের ক্ষেত্রে যে পেনটা হবে সেটা হচ্ছে ক্রনিক পেইন হবে, আর্লি মর্নিং স্টিফনেস হবে, ইনঅ্যাক্টিভিটি জেলিং হবে এবং ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হবে। এরপর দেখেন এখানে আর কি জিনিস, সেকেন্ডারি ডিপোজিশন হয়ে হতে পারে বিভিন্ন কন্ডিশনে। সেক্ষেত্রে কি হবে, এই যে দাঁতে যদি হয় ওডন্টয়েডের যদি দাঁতের আশপাশে হয় সেক্ষেত্রে ক্রাউন ড্যান্স সিনড্রোম খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলা এটা দাঁতের ডাক্তাররা পড়বে। এক্সরে করলে কি পাবেন দেখেন, ক্যালসিয়াম পাইরোফসফেট ডিহাইড্রোজেনেজ যদি হচ্ছে ক্রিস্টালটা জমা হয় সেক্ষেত্রে ক্যালসিফিকেশন ইন হাইলিন কার্টিলেজ, কার্টিলেজের ক্যালসিফিকেশন হবে। তারপর হচ্ছে ইন দ্য অ্যাবসেন্স অফ ক্যালসিফিকেশন ডাজ নট এক্সক্লুড ডায়াগনোসিস, যদি আপনি এক্সরে করে ক্যালসিফিকেশন না পান তাহলে যে এটা সিডোগাউট না বা কন্ড্রোক্যালসিনোসিস না এটা বলতে পারবেন না। যদি বলে যে আমরা কনফার্মেটরি কি করব, আমরা জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করব, জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করে হচ্ছে কি পাবো, যদি ক্রিস্টাল পাই আমরা ক্যালসিয়াম পাইরোফসফেট ডিহাইড্রোজেনেজ ক্রিস্টাল পাই তাহলে এটা সিডোগাউট বা কন্ড্রোক্যালসিনোসিস। আচ্ছা, এরপর এখানে আমাদের তেমন কিছু পড়ার নাই, বেসিক ক্যালসিয়াম ফসফেট এটাও পড়ার কিছু নাই। এইখানে যে ক্যালসিফিক পেরি আর্থ্রাইটিস মোস্ট কমনলি কোথায় হয় এটা একটু আমরা দেখতে পারি। মোস্ট কমনলি এফেক্টেড সাইট ইজ সুপ্রাস্পাইনাটাস টেন্ডন, সুপ্রাস্পাইনাটাস টেন্ডনে হচ্ছে ক্যালসিফিক পেরি আর্থ্রাইটিস হয় সব থেকে বেশি। এটা ছবিও দিছে, এখানে আর পড়ার কিছু নাই। এরপর আসেন ফাইব্রোমায়ালজিয়া, ইনফিনিটি স্টার টপিকস, এখান থেকে ইউজুয়ালি এমসিকিউ আসে, এসবিএ ওইভাবে আসে না, এমসিকিউটাই আসে। এমসিকিউ দেখে হচ্ছে এটাকে ইয়া করা যাবে না, ইগনোর করা যাবে না, এখান থেকে প্রিভিয়াস এফসিবিএস কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট টপিকস। এটা কাদের বেশি হয়, এটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি অ্যাসোসিয়েটেড উইথ মেডিকেলি আনএক্সপ্লেইনড সিম্পটম। আমরা যে সাইকিয়াট্রি পড়ার সময় বলছি যে এটা হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া একটা মেডিকেলি আনএক্সপ্লেইনড সিম্পটম, ফাংশনাল ডিসঅর্ডার। এরপর দেখেন এখানে দেয়ার ইজ এ স্ট্রং ফিমেল প্রিপন্ডেন্স, এই যে ফাংশনাল যে ডিসঅর্ডার গুলো আছে এগুলো ফিমেলদের বেশি হয়, 10:1 মেয়েদেরই বেশি হয়। এবং রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে দেখেন লাইফ ইভেন্ট দ্যাট কজ সাইকোলজিক্যাল স্ট্রেস, এই যে পরিবারের মধ্যে ঝগড়াঝাটি আছে, দেখা যাচ্ছে হাজবেন্ড হচ্ছে অ্যাবিউজিভ, সেক্ষেত্রে হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া এগুলো হবে। মেরিটাল ডিসহারমনি, সংসারে অশান্তি যদি থাকে, অ্যালকোহলিজম যদি অ্যালকোহল খায় সেক্ষেত্রে হতে পারে, বা ইলনেস ইন দ্য ফ্যামিলি, ফ্যামিলিতে যদি কেউ অসুস্থ থাকে, পোর স্লিপ হেলথ, রাতে ঘুম হয় না। এছাড়া প্রিভিয়াস ইনজুরি অর অ্যাসল্টের যদি হিস্ট্রি থাকে, যদি সংসারে হচ্ছে টাকা পয়সা না থাকে, টাকা পয়সা না থাকলে শান্তি থাকে না, এটা অনেকে আবার মানতে চায় না। এটা কারা মানে না, অনেকে বলে যে হচ্ছে টাকা পয়সার দরকার নাই, আমাকে টাইম দিচ্ছে কিনা এটা ইম্পর্টেন্ট। আসলে এখানে একটু জীবনবোধের একটু গল্প বলি। আমরা যারা নিম্নবিত্ত বা গরিব, আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে একটা সরল এলাকায় চলি, আমাদের জন্য যেটা হচ্ছে এই কি বলে শখ বা হচ্ছে আমরা যেটা এক্সপেকটেশন, সেটা দেখা যায় বড় লোক থাকে এখানে উপরের লেভেলে, ওরা থাকে এসিতে মনে করেন, আমি থাকি টিনের ঘরে। আমি চিন্তা করি যে আমার টাকা পয়সা হলে আমি একটু শখ আহ্লাদ করবো, আমি এসিতে থাকবো। তো যে এসিতে থাকে সে তো তার চিন্তা তো থাকবে আরো উপরে। এই জন্য আমাদের তো আসলে এক একজনের চিন্তা ভাবনা এই টাকা পয়সার উপরও একটু ডিপেন্ড করে আর কি, কে কোন স্ট্যাটাসের মানুষ এটাও ডিপেন্ড করে। তাহলে গরিব মানুষের কিন্তু কষ্ট বেশি, এই যে ফাইব্রোমায়ালজিয়া, গরিব যারা সংসার এদের ফাইব্রোমায়ালজিয়া হবে, ফাংশনাল ডিসঅর্ডার হবে। এবার দেখেন প্যাথোফিজিওলজি, প্যাথোফিজিওলজির মধ্যে দেখেন ডিস্টার্ব নন রিস্টোরেটিভ স্লিপ এন্ড পেইন সেন্সিটাইজেশন। তো এখান থেকে একটা হচ্ছে প্রশ্ন দিছিল যে পেইন থ্রেশহোল্ডটা কমবে, এখানে একটা স্টেম ছিল পেইন থ্রেশহোল্ড কমবে না বাড়বে, স্টেমটা দিছে হচ্ছে পেইন থ্রেশহোল্ড কম থাকে এখানে। তো এখানে যে আমরা ফিচার গুলো পড়লে একটু বুঝতে পারবো, ওই লাইনটা আমরা আলোচনা করবো পরে। যে মেইন প্রেজেন্টিং ফিচার ইজ ওয়াইড স্প্রেড পেইন, সারা শরীর জুড়ে ব্যথা। রোগী এসে বলবে যে আমার সারা শরীর জুড়ে ব্যথা, এরকম সারা শরীর জুড়ে ব্যথা, ওয়াইড স্প্রেড জেনারেলাইজ পেইনের একটা বক্স শুরুর দিকে আমরা পড়ে আসছি। তো যদি এরকম হয় যে আমরা একটা সিনারি বলছি, 60 বছর বয়স্ক একটা ভদ্রলোক আসছে মনে করেন আপনার কাছে, মোর দেন 60 ইয়ার্স,
এসে বলে যে তার সারা শরীরে জয়েন্টে ব্যথা, মাসেলে ব্যথা, হ্যাঁ, যদি এরকম সিনারিও নিয়ে আসে, আমি ফার্স্টলি কোন ডিজিজ ডায়াগনোসিস করব, চিন্তা করব? রোমান, জি ভাই। যদি 60 বছরের বেশি বয়স, তোমাকে মাল্টিপল বললো মাইলোমা। মাল্টিপল মাইলোমা, ভেরি গুড। আচ্ছা, তো এদেরও এরকম ওয়াইড স্প্রেড পেন নিয়ে আসে, সারা শরীরে ব্যথা, বিশেষ করে হচ্ছে নেক এবং ব্যাকে, ঘাড়ে এবং পিঠে ব্যথা। ইট ইজ ক্যারেক্টারিস্টিক্যালি ডিফিউজ অ্যান্ড আনরেসপন্সিভ টু অ্যানালজেসিক অ্যান্ড অ্যানেসেট। আপনি হচ্ছে ব্যথার ওষুধ দিচ্ছেন কিন্তু পেশেন্টের এই ব্যথা ভালো হয় না। ফিজিওথেরাপি অফেন মেক ফাইব্রোমায়ালজিয়া পেইন ওর্স। তার ওষুধেও কাজ হচ্ছে না, থেরাপি দিয়েও কাজ হচ্ছে না। এবং এরা হচ্ছে ফেটিগেবিলিটি, এদের হচ্ছে অল্পতে হচ্ছে ফেটিক হয়ে যায়, মোস্ট প্রমিনেন্ট ইন দ্য মর্নিং, সকালবেলা এরা ফেটিক থাকে খুবই, এবং এদের ডিসএবিলিটি থাকে, কোনো কাজকর্ম করতে পারে না। তারপর দেখা যাচ্ছে যে এখানে এখানে একটা ইম্পর্টেন্ট যে লাইন, সেটা শেষের দিকে, এক্সামিনেশন করে আমরা বিশেষ কিছু পাবো না অ্যাপার্ট ফ্রম হচ্ছে প্রেজেন্স অফ হাইপারঅ্যালজেসিয়া। এই লাইনটা ইম্পর্টেন্ট, হাইপারঅ্যালজেসিয়া হয় অ্যান্ড অন মডারেট ডিজিটাল প্রেসার, অর্থাৎ অল্প করে ইভেন হচ্ছে আঙ্গুলের টোকা দিলেও তার অনেক ব্যথা, করে হচ্ছে যেমন দেখা যাচ্ছে যে লাফায় উঠছে, তাহলে হচ্ছে এদের হাইপার অ্যালজেসিয়া হয়। এদের হাইপার অ্যালজেসিয়া হবে, আঙ্গুল দিয়ে হচ্ছে একটা আপনি যদি চাপ দেন, ডিজিটাল প্রেসার দেন, তাতেই তাদের অনেক ব্যথা ফিল হয়। হ্যাঁ, লাফায় উঠবে, হ্যাঁ কি করলাম আমার গায়ে, আমাকে এত ব্যথা দিল, ঠিক আছে? তাহলে এই যে পেশেন্ট যারা, এদের হচ্ছে কি হয়, পেইন থ্রেশহোল্ডটা হচ্ছে ডিক্রিজড, অর্থাৎ অল্প ইয়াতেই প্রেসারে হচ্ছে এদের ব্যথা হয়, অর্থাৎ থ্রেশহোল্ডটা হচ্ছে ডিক্রিজ, কমে গেছে, অল্প চাপ দিলেই দেখা যাচ্ছে এদের ব্যথা হয়, অর্থাৎ এখানে পেইন থ্রেশহোল্ডটা ডিক্রিজ থাকে। লিখে রাখেন, পেইন থ্রেশহোল্ড ডিক্রিজড। আঙ্গুল দিয়ে একটু প্রেসার দিলে তা এসে লাফায় উঠবে ব্যথায়। এই বক্সটার ওই যে কথাবার্তা গুলো বললাম, এখানে বক্সে সেই জিনিসগুলা একসাথে করে দিছে, এখানে একটু দেখতে পারেন, এখানে সেই জিনিসগুলোই আছে, ডিজিজ, অ্যাংজাইটি, ঘুম হয় না, সব জিনিসগুলো এখানে আছে। এরপর দেখেন ওয়াইড স্প্রেড পেইন, সকাল সকাল হচ্ছে এদের ফেটিগেবিলিটি থাকে, কাজকর্ম করতে পারে না, ডিসেবল, এরা হচ্ছে ব্রোকেন থাকে, এদের ঘুম হয় না, লো ইফেক্ট, ইরিটেবিলিটি, পোর কনসেন্ট্রেশন, সবসময় ইরিটেবল থাকে। এছাড়া দেখেন আরো কিছু জিনিস থাকে, মর্নিং স্টিফনেস থাকতে পারে, মনে হতে পারে যে সে ফিল করে যে তার হাত ফুলে গেছে, ডিস্টাল ফিঙ্গার টিংলিং হতে পারে, এইগুলো সে হচ্ছে ফিল করতে পারে। এছাড়া অ্যাসোসিয়েটেড আর কি কি ফিচার থাকতে পারে, আদার যে ফাংশনাল ডিসঅর্ডার গুলো, সেই ফিচার গুলো এদের থাকতে পারে, এডিশনাল বা ভেরিয়েবল নন লোকোমোটর সিম্পটম। তাহলে অন্যান্য যে ফাংশনাল ডিসঅর্ডার গুলো সেগুলো থাকতে পারে না, টেনশন, হেডেক, ইরিটেবল বাউল সিনড্রোম মানে আইবিএস থাকতে পারে, ইরিটেবল ব্লাডার থাকতে পারে, অ্যালোডাইনিয়া থাকতে পারে, এবং হচ্ছে কেমিক্যাল সেন্সিটিভিটি, এগুলো একটু পড়বেন যে হচ্ছে আদার্স যে ফিচার ফাংশনাল ডিসঅর্ডার সেগুলো থাকবে। এরপর দেখেন নিচে আমরা কি দিব, এখানে যেহেতু ব্যথার ওষুধ দিয়েও কোনো কাজ হয় না, ফিজিওথেরাপিতে আরো খারাপ হয়, সেক্ষেত্রে আমরা এদেরকে লোডোজ অ্যামিট্রিপটাইলিন দিব, লোডোজ অ্যামিট্রিপটাইলিন দিব, ঠিক আছে? তাহলে বর্ণনা একটু সামারাইজ করে দেন তো, ফাইব্রোমায়ালজিয়াটা কুইক সামারাইজ করে দেন, আমরা আর খুব বেশি পড়া ধরবো না। মেডিকেলি আনএক্সপ্লেইনড সিমটমস এর সাথে অ্যাসোসিয়েটেড, এটা মেইনলি হচ্ছে ফিমেলদের হয়, আর এই ক্ষেত্রে সাধারণত সাইকোলজিক্যাল কিছু ফ্যাক্টর থাকে এবং ফ্যামিলিয়ার কিছু ফ্যাক্টর থাকে, প্লাস হচ্ছে স্লিপ, হেলথ, আর হচ্ছে ফিটনেসও পুয়ার থাকে এই পেশেন্টের। আর হচ্ছে পেশেন্টের ফিচার্স এর ভিতর থাকে ওয়াইড স্প্রেড পেইন থাকে, পেশেন্টের অনেক বেশি হাইপার অ্যালজেসিয়া থাকে, পেশেন্টের ডিসএবিলিটি থাকে, এবং পেশেন্টের হচ্ছে যদি আমি এনএসসিআইডি দেই বা কাজ করে না, এবং হচ্ছে ফিজিওথেরাপি দিলে পেইন আরো বেশি ওর্স হয়, আর হচ্ছে এই পেশেন্টের পেইন থ্রেশহোল্ডও কম থাকে। আর পেশেন্টের সাথে হচ্ছে অন্যান্য ফিচার্স যেমন টেনশন, হেডেক, ইরিটেবল বাউল সিনড্রোম এগুলো থাকতে পারে, আর হচ্ছে পেশেন্টের যে লোকোমোটর সাইন্স সেগুলো থাকতে পারে। আর এই ট্রিটমেন্ট অপশন হচ্ছে লো ডোজ অ্যামিট্রিপটাইলিন। আচ্ছা, তাহলে আমরা কি পয়েন্ট বললাম যে ডায়াগনোসিস করার জন্য কিছু কি পয়েন্ট বললাম, মনে করেন গুড ডেজ, ব্যাড ডেজ, তাহলে এটা কোথায় পাই আমরা, মানে কিছুদিন ভালো থাকে আবার কিছুদিন হচ্ছে ব্যথা থাকে এরকম জয়েন্টে, গুড ডেজ, ব্যাড ডেজ, অস্টিওআর্থ্রাইটিস। আর বলবে যে আমি জীবনেও কখনো এত ব্যথা কখনো ফিল করি না, ওর্স্ট পেইন এভার, ঠিক আছে? এরকম যদি পেশেন্ট এসে হিস্ট্রি দেয়, বা হচ্ছে সে কাঁথা গায়ে দিলে হচ্ছে পায়ে দিচ্ছে না, ফার্স্ট মেটাটার্সাল ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট কে ইনভলভ করলে, কোন ডিজিজ? ওয়াটার অ্যাকিউট অ্যাটাক।
আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়েছেন, ধরছেন, তাতে হচ্ছে লাফাই উঠলো, সে এসে বলতেছে সারা শরীর ব্যথা। আপনি একটু ধরে দেখলেন তাকে, বলে যে বাবা এদিকে আসেন, বা হচ্ছে একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখলেন, তাতে বলতে খুব চিল্লাই উঠতো ব্যথা, হ্যাঁ ব্যথা দিছে। তো এরকম যে হচ্ছে আঙ্গুলের প্রেসার দিলে ব্যথা, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা কোন ডিজিজ? ফাইব্রোমায়ালজিয়া। মায়ালজিয়া, ঠিক আছে। এরপর দেখেন সেপটিক আর্থ্রাইটিস। সেপটিক আর্থ্রাইটিস খুবই ইম্পর্টেন্ট, পড়ার আগে আমরা পড়ে নিয়ে হচ্ছে মোস্ট কমন অর্গানিজম হচ্ছে স্টেফ অরিয়াস। স্টেফ অরিয়াস হচ্ছে মোস্ট কমন অর্গানিজম, এটা পরীক্ষায় আসে, মোস্ট কমন অর্গানিজম কোনটা? স্টেফ অরিয়াস। যদি এখানে ভাগ আছে আমরা পড়তেছি। দেখেন এটা হচ্ছে মোস্ট র্যাপিড এন্ড ডিস্ট্রাকটিভ জয়েন্ট ডিজিজ, জয়েন্ট ডিস্ট্রাকশন করে। এবং সেপটিক আর্থ্রাইটিসের যেটা হচ্ছে প্যাথোজেনেসিস, এখানে ইউজুয়ালি হচ্ছে যে ইনফেকশন থেকে হয়, যে রেজাল্ট অফ হেমাটোজেনাস স্প্রেড ফ্রম ইনফেকশন, ইনফেকশনের কারণে হয়। এবং রিস্ক ফ্যাক্টর গুলো ইম্পর্টেন্ট, যদি বয়স ওল্ডার পেশেন্ট হয়, যদি প্রি এক্সিস্টিং জয়েন্ট ডিজিজ থাকে, যদি রিমাটয়েড আর্থ্রাইটিস থাকে, ডায়াবেটিস মেলাইটিস যদি থাকে, কোনো একটা পেশেন্টের ইমিউনো সাপ্রেসিভ কন্ডিশন, ড্রাগ বা হচ্ছে ডিজিজ যে কোনো থাকতে পারে, এন্ড ইন্ট্রাভেনাস ড্রাগ মিসইউজ, এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। তাইলে এটা ইনফেকশনের কারণে হয়, ইউজুয়ালি প্যাথোলজি ডেভেলপ করে, হেমাটোজেনাস স্প্রেড হয়ে জয়েন্টে গিয়ে জয়েন্টের ডিস্ট্রাকশন হয়। এইখানে দেখেন বললাম যে ডায়াবেটিস মেলাইটাস, রিমাটয়েড আর্থ্রাইটিস, ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, এজ যদি বেশি থাকে। দেখেন এটা ইউজুয়ালি হচ্ছে মনো আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে, মনো আর্থ্রাইটিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। জয়েন্ট সোয়েলেন, রেড হট থাকবে, পেইন থাকবে, পেইন এট রেস্ট এন্ড অন মুভমেন্ট, রেস্টেও পেইন থাকবে, মুভমেন্টেও পেইন থাকবে, ঠিক আছে। যে কোনো জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে, যেমন হচ্ছে নি জয়েন্ট, হিপ জয়েন্ট, এগুলো হচ্ছে মোস্ট কমনলি ইনভলভ হয়, লোয়ার লিম্বের জয়েন্ট গুলো ইনভলভ হয়। বিশেষ করে নি জয়েন্ট হচ্ছে মোস্ট কমনলি ইনভলভ হয়, নি এবং হিপ জয়েন্ট ইনভলভ হয়। নি জয়েন্ট না থাকলে সেক্ষেত্রে হিপ জয়েন্ট পরীক্ষায় দাগাতে হবে। তারপর দেখেন যাদের আগে থেকে আরো আর্থ্রাইটিস আছে তাদের মাল্টিপল জয়েন্টও ইনভলভ হতে পারে। তাহলে এখানে মেইনলি হচ্ছে মনো আর্থ্রাইটিস একটা জয়েন্টকে ইনভলভ করে, রেড সোয়েলেন হবে জয়েন্টটা। তো এইটা থেকে একটা এসবিএ এফসিবিএস আসছে প্রিভিয়াসলি, যে মোস্ট লাইকলি অর্গানিজম ইজ স্টেফিলোকক্কাস অরিয়াস। মোস্ট কমনলি হচ্ছে কোনটা? স্টেফিলোকক্কাস অরিয়াস। and particularly in patient with RA and diabetes mellitus, পেশেন্টের হিস্ট্রিতে দেখা গেল ডায়াবেটিস মেলাইটাস এর হিস্ট্রি দিল, দিয়ে সেপটিক আর্থ্রাইটিস এর ফিচার দিল, বললো যে কোন অর্গানিজমটা দায়ী, তাহলে হচ্ছে স্টেফিলোকক্কাস অরিয়াসটা দায়ী। এছাড়া ইয়াং সেক্সুয়ালি অ্যাক্টিভ অ্যাডাল্টস গনোকক্কাস মে বি রেসপন্সিবল। তাইলে ইয়াং যে মেল যদি হয়, বিশেষ করে মেলের আর কি, ফিমেল না, গনোকক্কাস মে বি রেসপন্সিবল। তাহলে ইয়াং যদি হয়, সেক্সুয়ালি অ্যাক্টিভ অ্যাডাল্ট যদি হয়, তাদের ক্ষেত্রে গনোকক্কাসটাও আমাকে চিন্তা করতে হবে। এরপর দেখেন এখানে ফিচার দিচ্ছে ডিসেমিনেটেড গনোকক্কাল ইনফেকশনের কি কি ফিচার হবে। সেক্ষেত্রে জয়েন্টকে যখন ইনভলভ করে মাইগ্রেটরি আর্থ্রালজিয়া হয়। এখানে কি হয়? মাইগ্রেটরি আর্থ্রালজিয়া হয়। এরকম মাইগ্রেটরি আর্থ্রালজিয়া আমরা পড়ছিলাম কোথায়? হ্যাঁ, রিউমেটিক ফিভারে আমরা পড়ছিলাম, রিউমেটিক ফিভারে, যে একটা জয়েন্টকে ইনভলভ করে, এরপর আরেকটা জয়েন্টকে, ওটা ভালো হওয়ার পরে আরেকটা জয়েন্টকে ইনভলভ করে। তো ডিসেমিনেটেড গনোকক্কাল ইনফেকশন এরকম মাইগ্রেটরি আর্থ্রালজিয়া হতে পারে, লো গ্রেড ফিভার থাকবে, টেনো সাইনোভাইটিস থাকতে পারে, এবং এদের হচ্ছে সেক্সুয়াল একটা হিস্ট্রি ইয়াতে দিতে পারে, সিনারিতে দিতে পারে, তখন আমরা গনোকক্কাস চিন্তা করব। আদারওয়াইজ স্টেফিলোকক্কাস অরিয়াস হচ্ছে মোস্ট কমন কজ। রিমাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস এগুলো উল্লেখ থাকতে পারে সেক্ষেত্রে। এরপর দেখেন লেস কমনলি সেপটিক আর্থ্রাইটিস এর আরো কিছু কজ হতে পারে, যে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই, নিউমোকক্কাই, মেনিঙ্গোকক্কাই, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, ওই যে ক্যাপসুলেটেড অর্গানিজম, এগুলো দিয়ে হতে পারে। এরপর দেখেন ইনভেস্টিগেশন অফ চয়েস। জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন হচ্ছে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন অফ চয়েস। এটা কত পৃষ্ঠায় আসছে আমরা? এরপর দেখেন জয়েন্ট ফ্লুইড যদি অ্যাসপিরেশন করে কিভাবে, এখানে হচ্ছে যেহেতু ইনফ্ল্যামেটরি কন্ডিশন, এখানে টার্বিট আর ব্লাড স্টেন পাওয়া যেতে পারে, আবার নরমালও পাওয়া যেতে পারে। এরপর দেখেন হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইডটা যখন আমরা অ্যাসপিরেশন করলাম, সেটা গ্রাম স্টেনিং এর জন্য এবং কালচারের জন্য পাঠাবো, দেখা যাবে যে হচ্ছে 90% ক্ষেত্রে এটা পজিটিভ হয়। যেহেতু স্টেফিলোকক্কাস অরিয়াস হচ্ছে গ্রাম পজিটিভ, এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা পজিটিভ হয়। আর গনোকক্কাসের ক্ষেত্রে 30% ক্ষেত্রে পজিটিভ, দরকার নাই, এগুলো ইম্পর্টেন্ট কিছু না। যে ইনফেকশন আছে এখানে হচ্ছে লিউকোসাইটোসিস হয়, রেজড আইএসএস সিআরপি আমরা পেতে পারি।
আর যেহেতু মোস্ট কমনলি স্টেফিলোকক্কাস অরিয়াস দিয়ে হয়, আমরা হচ্ছে ফ্লুক্লোক্সাসিলিন দিব, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক অফ ফার্স্ট চয়েস, এটা আমরা দিব। এরপরে এখানে আর বেশি কিছু আমাদের পড়ার দরকার নেই, এখানে আপনারা একটু রিডিং দিবেন, হ্যাঁ, যদি দিতে চান কেউ। অর্গানিজমটাই আসে, এই যে সেপটিক আর্থ্রাইটিসের ম্যানেজমেন্ট, কেউ রিডিং দিতে চাইলে রিডিং দিতে পারেন, জানার সাথে, পরীক্ষার সাথে খুব বেশি দরকার নেই। এছাড়া বরেলিয়া দিয়ে হতে পারে, এগুলো আমাদের দরকার নেই। এরপর দেখেন ভাইরাল আর্থ্রাইটিস। ভাইরাল আর্থ্রাইটিসটা ইউজুয়ালি হচ্ছে, আমরা এর আগেই পড়ছি একটা বক্সে, ভাইরাল আর্থ্রাইটিস এবং হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রেজেন্টেশন অলমোস্ট সেম, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস এর হচ্ছে একটা ক্রনিক হিস্ট্রি থাকে, আর ভাইরাল আর্থ্রাইটিস কিন্তু অত বেশি দিনের হিস্ট্রি থাকে না, এবং দেখা যাচ্ছে যে 4 থেকে 6 সপ্তাহ পরে হচ্ছে এটা সেলফ লিমিটিং ভালো হয়ে যায়। তাহলে ইউজুয়াল প্রেজেন্টেশন হচ্ছে অ্যাকিউট পলিআর্থ্রাইটিস, এটা পলিআর্থ্রাইটিস হয়, এবং ফলোইং এ ফেব্রাইল ইলনেস, দেখা গেল যে জ্বর হইলো, জ্বরের ভাইরাল ফিভার হইলো, এরপরে হচ্ছে পলিআর্থ্রাইটিস জয়েন্ট ইনভলভ করলো, হুইচ মে বি অ্যাকম্পানিড বাই এ র্যাশ, তার সাথে হচ্ছে র্যাশ থাকতে পারে বডিতে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাইরাল আর্থ্রাইটিসটা সেলফ লিমিটিং, অটোমেটিক ভালো হয়ে যায়, সেটেল ডাউন উইদিন 4 to 6 উইকস, 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। হিউম্যান পার্ভোভাইরাস আর্থ্রোপ্যাথি ইজ দ্য মোস্ট কমন ইন ইউরোপ, and adults may not have the characteristics slapped cheek facial rash seen in children. তাহলে মোস্ট কমন অর্গানিজম কি? মোস্ট কমন অর্গানিজম ভাইরাল আর্থ্রাইটিস করে হচ্ছে হিউম্যান পার্ভোভাইরাস 19, হিউম্যান পার্ভোভাইরাস 19। তাহলে এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে স্ল্যাপ চিক সিনড্রোম করে, এই যে মুখে একেবারে লাল হয়ে থাকে, যেটা বড়দের ক্ষেত্রে নাও পাওয়া যেতে পারে, মনে হয় যে চমর মারছে এরকম। এরপর দেখেন ডায়াগনোসিস আমরা কিভাবে করব, যে হচ্ছে স্পেসিফিক আইজিএম যদি বাড়ে সেক্ষেত্রে হচ্ছে আইজিএম লেভেলটা আমরা অ্যান্টিবডি দেখবো, সেক্ষেত্রে বাড়লে এটা আমরা পার্ভোভাইরাসটা আইডেন্টিফাই করব। এরপর দেখেন পলিআর্থ্রাইটিস মে অলসো রেয়ারলি উইথ হেপাটাইটিস বি, সি, রুবেলা, এগুলোর সাথেও এইচআইভি ইনফেকশন, এগুলোর সাথেও অ্যাসোসিয়েটেড হতে পারে। আরো কিছু কজ দেওয়া আছে, এত কিছু আসলে আসে না। ভাইরাল আর্থ্রাইটিস ডায়াগনোসিস আসতে পারে যে ভাইরাল আর্থ্রাইটিস না রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা ডায়াগনোসিস আসতে পারে। তাহলে এখানে একটা হচ্ছে ফেব্রাইল ইলনেস এর একটা হিস্ট্রি থাকতে পারে, ঠিক আছে, ফেব্রাইল ইলনেস এর হিস্ট্রি থাকে। পার্ভোভাইরাসের ক্ষেত্রে আমরা আরো একটা জিনিস পড়ছি, স্ল্যাপ চিক সিনড্রোম বাদেও পড়ছি যে এটা অ্যাপ্লাস্টিক ক্রাইসিস করে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া করে, ঠিক আছে। এরপর দেখেন অস্টিওমাইলাইটিস, এখানেও শুরুতে আমরা বলে রাখি মোস্ট কমন অর্গানিজম হচ্ছে স্টেফ অরিয়াস, স্টেফ অরিয়াস হচ্ছে মোস্ট কমন অর্গানিজম। আর যদি সিকেল সেল অ্যানিমিয়া থাকে, কারো সিকেল সেল ডিজিজ থাকে, সেক্ষেত্রে মোস্ট কমন অর্গানিজম কোনটা? সালমোনেলা, সালমোনেলা। তাহলে মোস্ট কমন অর্গানিজম যদি বলে স্টেফ অরিয়াস, আর যদি বলে যে পেশেন্টের যদি হিস্ট্রি দেয় যে সিকেল সেল অ্যানিমিয়া, হিমোলাইটিক ডিজিজের এরকম, সিকেল সেল অ্যানিমিয়া ডাইরেক্ট না বলে হিমোলাইটিক অ্যানিমিয়ার একটা ফিচার দিয়ে দিল, সেক্ষেত্রে সিকেল সেল ডিজিজের ক্ষেত্রে আমরা বলতেছি সালমোনেলা হচ্ছে মোস্ট কমন কজ। দেখেন হেমাটোজেনাস স্প্রেড ইজ দ্য মোস্ট কমন কজ ইন চিলড্রেন, হেমাটোজেনাস স্প্রেড হয়, এটা হয়। ডায়াবেটিস ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, তাহলে এখানে ডায়াবেটিস মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। আরো কিছু রিস্ক ফ্যাক্টর আছে এখানেও, ইমিউনোসাপ্রেসিভ থেরাপি, এইচআইভি ইনফেকশন, সিকেল সেল ডিজিজ, সিকেল সেল ডিজিজ হুইচ পার্টিকুলারলি ইনক্রিজ দ্য রিস্ক অফ সালমোনেলা ইনফেকশন। তাহলে এটা এসবি আমরা বলছি, যদি সিকেল সেল ডিজিজ হয় সেক্ষেত্রে হচ্ছে সালমোনেলা। আর ওভারঅল মোস্ট কমন কজ হচ্ছে স্টেফ অরিয়াস। The organism most frequently implicated are Staph aureus, Staph epidermidis, and Streptococci. তাহলে এটাও আসবে, Staph aureus হচ্ছে মোস্ট কমন অর্গানিজম। এরপর দেখেন এখানে ইনভলিউশন হতে পারে, এবং অস্টিওমাইলিটিস এর একটা কমপ্লিকেশন আছে, আমরা পরে পড়তেছি যে অস্টিওমাইলিটিসে কি হয়, বোন পেইন হয় এবং টেন্ডারনেস হয়, বোন পেইন এবং টেন্ডারনেস হবে, পেশেন্টের ম্যালেজ থাকতে পারে, নাইট সোয়েট থাকতে পারে, ফিভার থাকতে পারে। তাহলে অস্টিওমাইলিটিস হলে বোন পেইন এবং টেন্ডারনেস হবে, এবং অ্যাডজেসেন্ট যে জয়েন্ট থাকে সেটাও পেইনফুল থাকে। এরপর দেখেন ইনভেস্টিগেশন দেখেন এমআরআই ইজ মোর সেনসিটিভ দ্যান এক্সরে। তাহলে এটা একটা এসবি হইতে পারে, ইনভেস্টিগেশন অফ চয়েসের মধ্যে এক্সরে, এমআরআই এগুলো যখন থাকবে, আমার হচ্ছে এমআরআইটাই হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস, কারণ এটা মোর সেনসিটিভ, যে চেঞ্জ গুলো ভালো দেখা যায়। এখানে অস্টিওপেনিয়া থাকবে, অস্টিওলাইসিস এবং অস্টিওনেক্রোসিস, এগুলো আমরা পাইতে পারি এক্সরে ফিচারে। তারপর হচ্ছে আমরা ব্লাডে হচ্ছে নিউট্রোফিলিয়া, ইএসআর, সিআরপি এগুলো পাবো, যেহেতু একটা ইনফ্লামেটরি কন্ডিশন, একের ইনফ্লামেটরি কন্ডিশন। এটার কমপ্লিকেশন আছে দেখেন, এটার ট্রিটমেন্টের মধ্যে দেখেন যে
ট্রিটমেন্ট ফলো হচ্ছে সেপটিক আর্থ্রাইটিসে যেমন আমরা অ্যান্টিবায়োটিক দিই স্টেফিলোকক্কাস, ঠিক একইভাবে এখানেও ওই ফ্লোক্লোক্সাসিলিন দিলেন মনে করেন অ্যান্টি স্টেফিলোকক্কার। প্যারেন্টারাল আমরা অ্যান্টিবায়োটিক দিব 2 সপ্তাহ, এরপর হচ্ছে 4 সপ্তাহ ওরাল অ্যান্টিবায়োটিক দিব, প্রায় 6 সপ্তাহ আমাকে হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে হবে। তাহলে অনেকদিন ধরে অ্যান্টিবায়োটিক দিতে হবে, প্রায় 6 সপ্তাহ। 2 সপ্তাহ হচ্ছে প্যারেন্টারাল রুটে দিতে হবে, আর 4 সপ্তাহ হচ্ছে ওরাল অ্যান্টিবায়োটিক দিব। এরপর দেখেন ক্রনিক কমপ্লিকেশন অফ ক্রনিক অস্টিওমাইলাইটিস, যে সেকেন্ডারি অ্যামাইলোইডোসিস হতে পারে। অস্টিওমাইলাইটিসের কমপ্লিকেশন খুবই ইম্পর্টেন্ট। স্কিন ম্যালিগন্যান্সি হতে পারে এট দ্য মার্জিন অফ এ ডিসচার্জিং সাইনাস। তো এখানে স্কিন ম্যালিগন্যান্সি কোনটা হয় এটা পরীক্ষায় সার্জারিতে এসবিএ আসে, প্রিভিয়াসলি এফসিপিএস আসছে যে কোন ম্যালিগন্যান্সিটা হয়। এখানে হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দ্য স্কিন, স্কোয়ামাস কার্সিনোমা অফ দ্য স্কিন। স্কিনের হচ্ছে স্কোয়ামাস কার্সিনোমা হয় দীর্ঘদিন ধরে থাকলে, এবং এখানে সেকেন্ডারি অ্যামাইলোইডোসিস হয়, সেকেন্ডারি অ্যামাইলোইডোসিস হয়। লিখতে পারছেন? লিখতে পারছেন আপনারা? কেউ কথা বলে না, সবাই ঘুমায় পড়ছে নাকি? লিখতে পারছি ভাই। আচ্ছা ঠিক আছে। এখানে টিউবারকুলোসিস হচ্ছে পটস ডিজিজ হয়, লার্জ জয়েন্ট কি ইনভলভ হয়। এখানে খুব বেশি কিছু বলা নাই, এখানে আমরা বেশি কিছু পড়বো না। টিউবারকুলোসিস পড়ার সময় জয়েন্টের ওখানে পড়বো। রিমাটয়েড আর্থ্রাইটিস অনেক কমন একটা ডিজিজ, আমরা কম বেশি সবাই এটা ডিল করছি, এবং ফিমেলদের এটা বেশি হয় 3:1। আচ্ছা আমার কথা কি বেশি স্লো হচ্ছে? ঘুম আসতেছে রুম্মান? না ভাই, ঠিক আছে। আচ্ছা, নাকি আমি স্পিড বাড়াই দিব? আচ্ছা দেখেন, রিমাটয়েড আর্থ্রাইটিস এর যে প্যাথোফিজিওলজিটা ইম্পর্টেন্ট, যে এখানে জেনেটিক এবং এনভায়রনমেন্টাল কম্পোনেন্ট আছে। খুব বেশি ওইভাবে পড়ার দরকার নাই। এখানে মনোজাইগোটিক এর ক্ষেত্রে 12 থেকে 15% চান্স, এবং ডাইজাইগোটিক 3%। মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে কোনো সমস্যা নেই। এইচএলএ রিজিয়নের সাথে এটা অ্যাসোসিয়েশন আছে, স্ট্রং অ্যাসোসিয়েশন আছে। এবং আমরা জানি যে অটোইমিউন যেগুলো কন্ডিশন সেগুলো ইউজুয়ালি দেখা যায় প্রেগন্যান্সিতে রিমিশন হয়। একইভাবে হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিসে হচ্ছে এখানে প্রেগন্যান্সিতে রিমিশন হয়। এরপর দেখা যাচ্ছে যে এইখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। এখানে আমরা হলমার্ক ফিচার কি বলছিলাম গতদিন রিমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে, এখানে ডিরেক্টলি লেখা নাই সাইনোবাইটিস। তাহলে হচ্ছে এখানে যে হলমার্ক অফ রিমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে সাইনোবাইটিস। এখানে লিখে রাখেন উপরে হলমার্ক অফ হচ্ছে হলমার্ক অফ রিমাটয়েড আর্থ্রাইটিস। হলমার্ক ফিচার গুলো পরীক্ষা আসে। রিমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে সাইনো, SYNOVITIS। তিথি কি ধরতে পারতেছেন? আমি কি দ্রুত বলতেছি না আস্তে বলতেছি? তিথি অনেকদিন পর ক্লাস করতেছে, আছে না চলে গেছে? নাই। আচ্ছা রোকেয়া বলেন, স্লো বলতেছি আমি? না ভাইয়া ঠিক আছে। ঠিক আছে না? আচ্ছা এরপর দেখেন হচ্ছে, তাহলে আমরা কি বললাম? হলমার্ক ফিচার অফ রিমাটয়েড আর্থ্রাইটিস কি? সাইনোবাইটিস। সাইনোবাইটিস হচ্ছে হলমার্ক ফিচার। এর মধ্যে এখানে এই জিনিসটা দেখেন, এখানে কি হয় এই ডিজিজে characterized by infiltration of the synovial membrane with lymphocyte। synovial membrane এর মধ্যে লিম্ফোসাইট জমা হয়, প্লাজমা সেল জমা হয়, এবং ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ এগুলো জমা হয়। এবং এই যে যে ডিজিজটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে CD4 টি সেল, হেল্পার টি সেল এবং বি সেল প্লেস রোল ইন প্যাথোজেনেসিস অফ রিমাটয়েড আর্থ্রাইটিস। এবং এখানে হচ্ছে কিছু হচ্ছে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, যেমন হচ্ছে TMR নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এগুলো ভূমিকা পালন করে। এছাড়া অ্যাডামস 5 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর দেখেন ইন্টারলিউকিন 6 এটারও রোল আছে এখানে, ইন্টারলিউকিন 6 এটাও রোল আছে। এইখানে আর তেমন কিছু প্রশ্ন নাই। তারপর হচ্ছে একই প্যাথোজেনিক ফ্যাক্টর ইন বোন ইরোশন এন্ড পেরিআর্টিকুলার অস্টিওপোরোসিস, অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেশন। এখানে অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেশন হয় স্টিমুলেটেড বাই প্রোডাকশন অফ CSF বাই সাইনোভিয়াল সেল এন্ড র্যাঙ্কেল, এদের দ্বারা হচ্ছে এন্ড বাই টি সেল, এগুলো দ্বারা হচ্ছে অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেশন হয়। এই অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভেশনটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখানে আমরা হলমার্ক ফিচারটা পড়ছি, হলমার্ক ফিচারটা ইম্পর্টেন্ট, এবং কোন কোন সাইটোকাইন গুলো অ্যাসোসিয়েটেড সেটা লাগবে, পরীক্ষায় আসতে পারে। এরপর দেখেন এই বক্স আসলে ওইভাবে পড়ার কোনো দরকার নাই, এটা ওইভাবে পড়ার দরকার নাই।
এখন স্কোরিং কখনো আসে নাই, এত কঠিন ভাবে মনে রাখতে গেলে একটা পয়েন্ট না পেলে কোনো সমস্যা নেই। কেউ যদি পড়তে চান নিজ দায়িত্বে পড়তে পারেন। এরপর দেখেন ফাইব্রাস অর বোনি অ্যানকাইলোসিস মে অকার মাসল অ্যাডজেসেন্ট টু, তাহলে এখানে লেটার স্টেজে পরবর্তীতে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসে হচ্ছে বোনি অ্যানকাইলোসিস হতে পারে এবং মাসল অ্যাডজেসেন্ট টু ইনফ্লামড জয়েন্ট অ্যাট্রফি, তাহলে এখানে মাসল অ্যাট্রফি হতে পারে, মাসল অ্যাট্রফি হতে পারে, এগুলো এমসিকিউ তে দেয়, মাসল অ্যাট্রফি হয়। এরপর দেখেন রিউমাটয়েড নোডুলস অকার্স ইন পেশেন্ট হু আর রিউমাটয়েড ফ্যাক্টর নেগেটিভ এন্ড এসিপিএ নেগেটিভ, এসিপিএ পজিটিভ। আচ্ছা এটা কি নেগেটিভ দিল, এটা নেগেটিভ না, রিউমাটয়েড ফ্যাক্টর আর এসিপিএ পজিটিভ, সেসব পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে রিউমাটয়েড নোডুলস ফর্মেশন হবে। কোথায় হয়? ইউজুয়ালি এক্সটেন্সর সারফেসে হয়, এক্সটেন্সর সারফেসে হয়। টফাইও আমরা পড়ছি যে হচ্ছে এক্সটেন্সর সারফেসে হয়। তাহলে এখানে কি থাকে দেখেন, সেন্ট্রাল এরিয়া অফ ফিব্রিনয়েড মেটাল সারাউন্ডেড বাই পেলিসেড অফ প্লুরিফ্যাটিং মনোনিউক্লিয়াস সেল। তাহলে সেন্ট্রালে হচ্ছে ফিব্রিনয়েড ম্যাটেরিয়াল থাকে এবং পেরিফেরালে কি থাকে? পেরিফেরালে থাকে হচ্ছে মনোনিউক্লিয়ার সেল। এখানে গ্রানুলোমাটাস লেশন মে অকার ইন প্লোরা, লাং, পেরিকার্ডিয়াম এন্ড স্ক্লেরা, এই জায়গা থেকে এমসিকিউ হয়। এরপর দেখেন ক্লাসিক্যাল ফিচার্স গুলো ইম্পর্টেন্ট রিউমাটয়েড আর্থ্রাইটিস এর পেশেন্ট টিপিক্যালি কি নিয়ে আসে? পেইন, জয়েন্ট সোয়েলিং এন্ড স্টিফনেস নিয়ে আসে। কোন জয়েন্ট কে ইনভলভ করে? ইউজুয়ালি স্মল জয়েন্ট অফ দা হ্যান্ড, ফিট, রিস্ট। তাহলে স্মল জয়েন্ট কে ইনভলভ করে, সিমেট্রিক্যাল। তাহলে এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে স্মল জয়েন্ট কে ইনভলভ করে এবং সিমেট্রিক্যাল। এছাড়া লার্জ জয়েন্ট ইনভলভ হতে পারে, সিস্টেমিক সিম্পটম থাকতে পারে, এক্সট্রা আর্টিকুলার ফিচার গুলো থাকতে পারে। তাহলে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা বলছি যে স্মল জয়েন্ট কে ইনভলভ করে এবং সিমেট্রিক্যাল, দেখা যাচ্ছে দুই হাতেই দুই পাশে হচ্ছে রিস্ট জয়েন্ট কে ইনভলভ করছে। তারপর দেখেন এখানে কি থাকবে? মর্নিং স্টিফনেস থাকবে, এটা ইম্পর্টেন্ট, মর্নিং স্টিফনেস থাকবে। তারপর হচ্ছে পলিআর্থ্রাইটিস থাকবে, অনেকগুলো জয়েন্ট কে ইনভলভ করবে, পিটিং ইডিমা থাকবে, তাহলে ইডিমা থাকবে, তাহলে এখানে পেইন থাকবে, জয়েন্ট সোয়েলিং, স্টিফনেস থাকবে। এছাড়া হচ্ছে এখানে যে আমরা বলতেছি এটা যে জয়েন্ট সোয়েল এন্ড টেন্ডার থাকে, কিন্তু এখানে ইউজুয়ালি রেডনেস থাকে না, ইরাইথিমাটা আনইউজুয়াল, রেডনেস থাকে না। এবং লং স্ট্যান্ডিং রিউমাটয়েড আর্থ্রাইটিসে দেখা যাচ্ছে পেশেন্টের হচ্ছে কি হয়? বোন ডিফর্মিটি হয়, এটা প্রগ্রেসিভ ডিজিজ। আলনার ডেভিয়েশন অফ দ্য ফিঙ্গার্স, কি কি বোন ডিফর্মিটি হয়? পরীক্ষা আসে। তাহলে হচ্ছে আলনার ডেভিয়েশন অফ দ্য ফিঙ্গার্স, সোয়ান নেক ডিফর্মিটি, বাটন ইয়ার ডিফর্মিটি বা বাটন হোল ডিফর্মিটি, জেড ডিফর্মিটি, ডরসাল সাবলাক্সেশন অফ দ্য আলনা এট ডিস্টাল রেডিও আলনার জয়েন্ট। আমরা একটা এস দিয়ে যে নোজ বা সনের এস দিয়ে পড়ছি যে জয়েন্ট সাবলাক্সেশন হয়, তাহলে সাবলাক্সেশন অফ দ্য জয়েন্ট হয়। এছাড়া হচ্ছে রাপচার অফ দ্য ফোর্থ এন্ড ফিফথ এক্সটেন্সর টেন্ডন, এগুলো হতে পারে, এইসব ডিফর্মিটি ডেভেলপ করতে পারে। তাহলে এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, ইনফিনিটি স্টার টপিকস। তাহলে এখানে যেটা ইম্পর্টেন্ট আর কি, পেইনের যে নেচার সেটা হচ্ছে প্রথমত হচ্ছে একটা স্মল জয়েন্ট কে ইনভলভ করবে এবং সিমেট্রিক্যাল, দুই পাশে ইনভলভ করবে, এবং এটা পলিআর্থ্রাইটিস ইউজুয়ালি অনেকগুলো জয়েন্ট কে ইনভলভ করে। এবং যে হচ্ছে মর্নিং স্টিফনেস থাকে, পেইন থাকবে, মর্নিং স্টিফনেস থাকবে, এখন এইখানে কি থাকে না? ইরাইথিমা থাকে না, রেডনেসটা অ্যাবসেন্ট থাকে। এছাড়া কিছু ডিফর্মিটি আমরা পড়ছি, ডিফর্মিটি গুলো ইম্পর্টেন্ট। এখানে সাবলাক্সেশন হয়, ককআপ 2 পাওয়া যেতে পারে, বেকার সিস্ট হতে পারে, ফ্ল্যাট ফুট হতে পারে, এগুলো কন্ডিশন গুলো ইম্পর্টেন্ট। এছাড়া সিস্টেমিক কিছু ফিচার, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, ফেটিক, এগুলো হতে পারে। অস্টিওপোরোসিস হতে পারে রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট, আমরা যে পড়লাম সনের মধ্যে, যে সাবলাক্সেশন, ও দিয়ে হচ্ছে অস্টিওপোরোসিস, এন দিয়ে হচ্ছে জয়েন্ট স্পেস ন্যারোইং, ই দিয়ে হচ্ছে পেরিআর্টিকুলার ইরোশন হয়, তাহলে অস্টিওপোরোসিস হয়। এছাড়া এক্সট্রা আর্টিকুলার কিছু ফিচার আছে, যেমন হচ্ছে সেরোসাইটিস হবে, প্লোরাইটিস বা প্লোরাল ইফিউশন হবে, পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াল ইফিউশন, এগুলো হতে পারে। এছাড়া গ্রানুলোমা ফর্মেশন হতে পারে, নডিউল ফর্মেশন হতে পারে, ভাস্কুলাইটিস হতে পারে, এগুলো সিস্টেমিক ফিচার হতে পারে। রিউমাটয়েড নডিউল পজিটিভ, যে রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ বা হচ্ছে এসিপিএ পজিটিভ, এদের ক্ষেত্রে হতে পারে। ইউজুয়ালি কোথায় হয়? এক্সটেন্সর সারফেসে হয়, এক্সটেন্সর সারফেসে হয়। এটা ইনফিনিটি স্টার একটা বক্স, এখান থেকে হচ্ছে আপনার এমসিকিউ আসে। আমরা বলছি এমসিকিউ কে কখনো অবহেলা করা যাবে না। এমসিকিউ যদি অ্যাকুরেসি আপনারা ডেভেলপ করতে পারেন তাহলে অনেক নাম্বার পাবেন। দেখা যাচ্ছে 50-এ 35, 36 তুলে ফেলা যায় ইজিলি। তো বাকিটুক হচ্ছে এসবিএ মোটামুটি 17-18টা হইলেই হয়, 7-8টা ভুল গেলেও। তো এমসিকিউ ভালো পারলে অনেক হেল্প হয়। এরপর দেখেন এখানে যে সবগুলোই পড়বেন, সিস্টেমিক গুলো পড়বেন, তারপর হচ্ছে মাসকুলার স্কেলেটাল যে প্রবলেম গুলো সেগুলো তো পড়বেন। হেমাটোলজিক্যালের মধ্যে দেখেন
অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোসিস এবং হচ্ছে ইওসিনোফিলিয়া হয়। অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোসিস, ইওসিনোফিলিয়া হয়। এছাড়া ফেল্টিস সিনড্রোম হয়। ফেল্টিস সিনড্রোম এটা সম্পর্কে আমরা পড়বো। স্প্লেনোমেগালি হতে পারে রিমাটয়েড আর্থ্রাইটিসে ফেল্টিস সিনড্রোম, স্প্লেনোমেগালি হতে পারে। এরপর দেখেন ওকুলার যে প্রেজেন্টেশন, এটা এফসিপিএস এবং এমডি তে প্রিভিয়াসলি অনেকবার আসছে। ওকুলার যে ফিচার এগুলো অবশ্যই ভালো করে মনে রাখতে হবে, যে এখানে ইপিএস স্ক্লেরাইটিস, ইপিএস স্ক্লেরাইটিস, স্ক্লেরোমালেশিয়া এবং হচ্ছে কেরাটোকনজাংটিভাইটিস সিক্কা। তো এই যে প্রেজেন্টেশন গুলোর মধ্যে ওকুলার মোস্ট কমন হচ্ছে কেরাটোকনজাংটিভাইটিস সিক্কা। আমরা ব্যাখ্যা করার সময় পাবো এই যে মোস্ট কমন সিম্পটম ইজ ড্রাই আইস বা কেরাটোকনজাংটিভাইটিস সিক্কা ডিউ টু সেকেন্ডারি শকগ্রেন সিনড্রোম। ঠিক আছে, তাহলে এখানে স্ক্লেরাইটিস, ইপিএস স্ক্লেরাইটিস, স্ক্লেরোমালেশিয়া, কেরাটোকনজাংটিভাইটিস সিক্কা এগুলো হবে। এছাড়া দেখেন ভাস্কুলাইটিসের যে প্রবলেম গুলা ভাস্কুলাইটিস হতে পারে, দেখেন যে ডিজিটাল আর্টারাইটিস, আলসার, মনোনিউরাইটিস, মাল্টিপ্লেক্স এগুলো একটু পড়বেন। কার্ডিয়াকটা একটু খেয়াল করেন, এখানে পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস তিনটা লেয়ারে ইনফ্লামেশন হতে পারে। এছাড়া কন্ডাকশন ডিফেক্ট থাকবে, করোনারি ভাস্কুলাইটিস হতে পারে, গ্রানুলোমাটাস অ্যাওর্টাইটিস হতে পারে। এরপর দেখেন হচ্ছে পালমোনারির মধ্যে পালমোনারি নোডুল ডেভেলপ করতে পারে, প্লোরাল ইফিউশন আমরা বলছি সেরোসাইটিস হয়, ফাইব্রোজিং অ্যালভিওলাইটিস হতে পারে, ব্রঙ্কিওলাইটিস হতে পারে এবং কাপলান সিনড্রোম। কাপলান সিনড্রোম কি জিনিস? রিউমাটয়েড আর্থ্রাইটিস সাথে নিউমোকোনিয়াসিস, নিউমোকোনিয়াসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে যদি নিউমোকোনিয়াসিস থাকে তাহলে এটাকে বলি আমরা কাপলান সিনড্রোম। রেসপিরেটরিতে আমরা পড়বো এটা। এরপর দেখেন এফসিপিএস এ প্রিভিয়াসলি আরেকটা জায়গা থেকে প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে নিউরোলজিক্যাল। সার্ভাইকাল কর্ড কম্প্রেশন হয়, কম্প্রেশন নিউরোপ্যাথি হয়, তারপর হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, মনোনিউরাইটিস, মাল্টিপ্লেক্স হতে পারে। তাহলে একটা নার্ভকে ইনভলভ করতে পারে, বেশি নার্ভকে ইনভলভ করতে পারে, পুরো স্পাইনাল কর্ডে কম্প্রেশন হতে পারে, কোনো একটা নার্ভের উপর চাপ দিতে পারে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা এখানে আছে, এই যে এন্ট্র্যাপমেন্ট নিউরোপ্যাথি হইতে পারে, যে কম্প্রেশন নিউরোপ্যাথি হইতে পারে। দেখেন মিডিয়ান নার্ভ কম্প্রেশন হলে কার্পাল টানেল সিনড্রোম হবে, তারপর হচ্ছে টার্সাল টানেল সিনড্রোম হইতে পারে, পোস্টেরিয়র নার্ভকে কম্প্রেশন করে। আচ্ছা, এই যে রিমাটয়েড নডিউল গুলো দেখাইছে যে এক্সটেন্সর সারফেসে হয় রিমাটয়েড নডিউল, এবং আমরা যে গাউটের যে টফাই দেখছিলাম, গাউটের টফাই গুলো ছিল সাদা, কিন্তু এখানে কিন্তু এগুলো সাদা না, এগুলো একটু ইরাইথিমেটাস বা স্কিনের যে কালার একটু রেড এরকম। ঠিক আছে, নডিউল গুলো হচ্ছে পালপেবল উইদিন অ্যাজ ওয়েল এজ আউটসাইড দ্য বার্সা, তাহলে এগুলো পালপেট করতে পারবো। তাহলে রিমাটয়েড নডিউলের সাথে হচ্ছে টফাই এর পার্থক্য কি সুমাইতা? হ্যালো সুমাইতা, কি ঘুমাই গেছে নাকি? নাই ফেসবুক। আচ্ছা, এরপর দেখেন এখানে আমরা না, ভিতরে। আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম করতেছে, আমি কিছু আচ্ছা শুনি আচ্ছা কিছু শুনি না। আচ্ছা, তাহলে তো বিশাল বিপদ। বাকিদের কি সমস্যা হচ্ছে শুনতে? বর্ণা, রুকায়া, রুম্মান? না ভাই, আমার কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, তাহলে নেটওয়ার্ক সমস্যা আর কি। আচ্ছা, তাহলে ওকুলারের মধ্যে আমরা বলছিলাম যে কেরাটোকনজাংটিভাইটিস সিক্কা, এটা মোস্ট কমন ফাইন্ডিংস, এটা আপনারা এখানে বক্সে লিখে রাখেন, তাহলে পরবর্তীতে প্রবলেম হবে না। কার্ডিয়াক আমরা বলছি পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস হয়, কন্ডাকশন ডিফেক্ট হয়, তারপর যে করোনারি ভাস্কুলাইটিস হয়, সেগুলো একটু লিখে রাখেন। এরপর দেখেন পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, ওই যে কম্প্রেশন নিউরোপ্যাথি গুলো হয়, মিডিয়ান নার্ভ সবথেকে কমনলি এন্ট্রাপমেন্ট হয়, এর ফলে হচ্ছে কি হবে কার্পাল টানেল সিনড্রোম হবে। টার্সাল টানেল সিনড্রোম হয় যদি পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ যদি হচ্ছে এন্ট্রাপমেন্ট হয়, পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ এন্ট্রাপমেন্ট হলে কার্পাল টার্সাল টানেল সিনড্রোম হয়। এরপর দেখেন হচ্ছে স্পাইনাল কর্ড কম্প্রেশন, আমরা বলছি সাবলাক্সেশন হয়, অ্যাটলান্টো অ্যাক্সিয়াল সাবলাক্সেশন হয়, এখানে অ্যাটলান্টো অ্যাক্সিয়াল সাবলাক্সেশন হয়, তাহলে অ্যাটলান্টো অ্যাক্সিয়াল সাবলাক্সেশন হয়। অ্যামাইলোডোসিস হয়, এখানে অ্যামাইলোডোসিস হয়, এবং মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হতে পারে পেশেন্টের হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়াও হতে পারে, অ্যাক্টিভ ডিজিজের ক্ষেত্রে নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া হতে পারে। এখানে একটা আমরা নিউমোনিক পড়বো ফেল্টি সিনড্রোমের ক্ষেত্রে। নিউমোনিকটা হয়তো অনেকেই জানে, কি নিউমোনিক বলেন তো? সান্তা, সান্তা দিয়ে হচ্ছে আমরা মনে রাখবো এই যে ফেল্টি সিনড্রোমের কিছু ফিচার আছে। সান্তা,
সান্তা আছে এন্ড এই সান্তা ক্লজ আছে না, সান্তা ক্লজের সান্তা। তাহলে এস দিয়ে কি স্প্লেনোমেগালি, এস দিয়ে হচ্ছে স্প্লেনোমেগালি, এ দিয়ে হচ্ছে অ্যানিমিয়া, স্প্লেনোমেগালি অ্যানিমিয়া, নিউট্রোপেনিয়া, নিউট্রোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, নিউট্রোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া। এরপর দেখেন হচ্ছে এ দিয়ে হচ্ছে আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস। তাহলে হচ্ছে স্প্লেনোমেগালি, অ্যানিমিয়া, নিউট্রোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া এবং হচ্ছে আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে থ্রম্বোসাইটোপেনিয়া, নিউট্রোপেনিয়া, তারপর হচ্ছে অ্যানিমিয়া এবং সাথে যদি স্প্লেনোমেগালি থাকে এটা হচ্ছে ফেল্টিস সিনড্রোম। কম কথাই আর কি। আচ্ছা, এরপর লেখা হয়েছে সবার? কেউ কোনো উত্তর দেয় না, কি যে দুঃখ। তোমার লেখা হয়েছে নাকি লেখা আছে? লেখা আছে ভাই এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে সবারই লেখা আছে, এজন্য কেউ কিছু বলতেছে না। এরপর দেখেন হচ্ছে ইউজুয়ালি 50 থেকে 70 বছর বয়সে এটা অনসেট হয় এবং ফিমেলদের বেশি হয়, ককেশিয়ানদের বেশি হয় এবং এখানে লং স্ট্যান্ডিং রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা হিস্ট্রি থাকে আর এদেরকে। এছাড়া ডিফর্মিং বাট ইনঅ্যাক্টিভ ডিজিজ, ফেল্টিস সিনড্রোম হচ্ছে যদি ইনঅ্যাক্টিভ ডিজিজ থাকে ডিফর্মিং সেক্ষেত্রে হতে পারে, সেরো পজিটিভ যদি হয় রিউমাটয়েড ফ্যাক্টর সেক্ষেত্রে ফেল্টিস সিনড্রোম হওয়ার চান্সটা বেশি। এরপর দেখেন কমন ক্লিনিক্যাল ফিচারের মধ্যে স্প্লেনোমেগালি আছে, লিম্ফেডেনোপ্যাথি হতে পারে, ওয়েট লস হতে পারে, এখানে স্কিন পিগমেন্টেশন হতে পারে। স্প্লেনোমেগালিতে আমরা সান্তার মধ্যে পড়ছি, এছাড়া ওয়েট লস, স্কিন পিগমেন্টেশন, লিম্ফেডেনোপ্যাথি এগুলো হতে পারে। কেরাটোকনজাংটিভাইটিস, সিক্কা, ভাস্কুলাইটিস, লেগ আলসার, রিকারেন্ট ইনফেকশন, নডিল এগুলো হতে পারে। ল্যাবরেটরি ইনভেস্টিগেশন গুলো ইম্পর্টেন্ট, এখানে নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া হবে, নিউট্রোপেনিয়া হবে, থ্রম্বোসাইটোপেনিয়া হবে। এছাড়া অ্যাবনরমাল লিভার ফাংশন টেস্ট পেতে পারে এবং টি সেল বি সেল ইমিউনিটি গুলো ইম্পেয়ার্ড থাকে। এই বক্সটা ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটি টেস্টের একটা টপিকস। আর এর আগের বক্স যেটা পড়ে আসছে এটা ইনফিনিটির উপরে টপিকস, তাহলে এটা হচ্ছে কোথায় আসছে, এটা হচ্ছে প্রিভিয়াসলি এমডি এবং এফসিএস যেটাতে আসছে ইনফিনিটি টপিকস, কিন্তু এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস একটু বেশি ইম্পর্টেন্ট। এরপর দেখেন ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা জানি যে এখানে ইএসআর সিআরপি রেজিস্ট পাইতে পারি, নরমালও হইতে পারে, নরমাল হইলে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস না তা না। এছাড়া হচ্ছে এসিপিএ হচ্ছে পজিটিভ পাবো আমরা, এটা হাইলি স্পেসিফিক ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস, তাহলে মোস্ট স্পেসিফিক যদি অ্যান্টিবডি বলি এসিপিএ। রিউমাটয়েড ফ্যাক্টর ইজ লেস স্পেসিফিক দেন এসিপিএ, ঠিক আছে, অন্যান্য ডিজিজেরও, কারণ এটা অন্যান্য ডিজিজেরও পাওয়া যায় রিউমাটয়েড ফ্যাক্টর। এরপর দেখেন এখানে যেটা ইম্পর্টেন্ট এই বক্সে যে ডিজিজ মনিটরিং অ্যাক্টিভিটি এন্ড ড্রাগ এফিকেসি, যে ডিজিজ মনিটরিং অ্যাক্টিভিটি দেখার জন্য আমরা হচ্ছে ডিজিজের কি অবস্থা, তার পেইন এর হিস্ট্রি নেব, পেইন কেমন আছে, আগে কেমন ছিল, ওই ওষুধ দেওয়ার পরে হচ্ছে কেমন আছে। এছাড়া আর্লি মর্নিং স্টিফনেস কম হচ্ছে কিনা বা হচ্ছে আগে থেকে কমে আসছে কিনা, জয়েন্ট টেন্ডারনেস কেমন আমরা চেক করে দেখলাম, বা জয়েন্ট সোয়েলিংটা কেমন, তাহলে এগুলো দিয়ে ডিজিজটা আমরা মনিটরিং করতে পারি। এছাড়া ইএসআর সিআরপিটা দেখলাম। এছাড়া হচ্ছে দাস স্কোর আছে, তাহলে দাস স্কোর ডিএস দাস 28, দাস 28 স্কোর, এটা ইম্পর্টেন্ট। তাহলে এগুলো দেখলেন যে রোগীর হচ্ছে সাইন সিম্পটম গুলো হচ্ছে কমছে কিনা, এটা ইম্পর্টেন্ট, পেইন, জয়েন্ট টেন্ডারনেস, সোয়েলিং, মর্নিং স্টিফনেস এগুলো কমলো কিনা। এরপর ইএসআর সিআরপি যে ফেজ রিঅ্যাকশন গুলো দেখলেন এবং দাস 28 স্কোর, এটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখেন দাস 28 ইজ ওয়াইডলি ইউজড টু অ্যাসেস ডিজিজ অ্যাক্টিভিটি, তাহলে এটা ট্রিটমেন্ট পারপাস এবং মনিটরিং পারপাসে এই স্কোরিং এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে এখানে ডাস স্কোর যদি কম হয় তাহলে পেশেন্টের কোনো সিমটম নাই বোঝায়, আর যদি বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে ওর্স সিমটম আর কি। হায়ার দ্য বেলো দ্য মোর অ্যাক্টিভ ডিজিজ, ডাস 28 এর যত বেশি বেলো হবে তার মানে ডিজিজ কন্ডিশন খারাপ অবস্থায় আছে। তো আমরা ইউজুয়ালি রিউমাটয়েড আর্থ্রাইটিসে হচ্ছে ট্রিপল থেরাপি ইউজ করি, রিউমাটয়েড আর্থ্রাইটিসে ট্রিপল থেরাপি ইউজ করি, মোস্ট কমনলি আমরা ইউজ করি হচ্ছে মেথোট্রেক্সেট ইউজ করি ট্রিপল থেরাপির মধ্যে, সালফাসালাজিন এবং হচ্ছে হাইড্রোক্সি ক্লোরোকুইন, এমএসএইচ। হ্যাঁ, কেউ ম্যাশ দিয়েও মনে রাখতে পারেন, শুধু এটাকে ভুলে যাবেন আর কি।
তাহলে মেথোট্রেক্সেট দিয়ে এটা আমরা সবাই জানি। এছাড়া সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন এগুলো আমরা মোস্ট কমন কম্বিনেশনে ইউজ করতে পারি। আমরা বলছি যে মেথোট্রেক্সেট একটা অ্যান্টিফোলেট ড্রাগ। আর অ্যান্টিফোলেট ড্রাগ কি কি আছে? যারা হচ্ছে মেথোট্রেক্সেট দিলে কি হবে? ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি হবে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে যদি আপনি ফলিক অ্যাসিড না দেন। আর কি কি আছে অ্যান্টিফোলেট ড্রাগ, কে বলবে? সুমাইতা? অ্যান্টিফোলেট হচ্ছে ওই যে ফেনাইটয়েন, তারপর প্রাইমিডন, তারপর ট্রাইমিথোপ্রাইম, মিথোট্রেক্সেট, আর কি ছিল, ও পাইরিমিথামিন। প্রোগুয়ানিল, পাইরিমিথামিন, প্রোগুয়ানিল আর ওসিপি। আচ্ছা, এরপর দেখেন হচ্ছে দাস স্কোর করে আপনি দেখলেন যে 5.5 এর বেশি, তার মানে হাই অ্যাক্টিভিটি, মানে ডিজিজটা খারাপ কন্ডিশন আছে। আর 2.6 থেকে 5.1 এর মধ্যে থাকলে হচ্ছে মডারেট অ্যাক্টিভিটি, এবং লেস দেন 2.6 থাকলে রিমিশন অ্যাক্টিভিটি। ইউজুয়ালি এখনো পর্যন্ত পরীক্ষা আসে নাই, যদিও ইম্পর্টেন্ট, এই জন্য একটু বললাম আর কি। ডাস 28 যে স্কোরিং সেটা ইম্পর্টেন্ট। এরপর দেখেন এইখানে এটা ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, যে কোন কোন ডিএমআরডি গুলো হচ্ছে প্রেগনেন্সিতে আমরা ইউজ করতে পারি, কোন কোন ডিএমআরডি গুলো আমরা প্রেগনেন্সিতে ইউজ করতে পারি। তো আমি জানতাম যে শুধু হচ্ছে আপনার এইখানে যে কয়টা আছে অ্যাশ, তো পরে হচ্ছে আমাদের হচ্ছে এই যে ফিজিক্যাল মেডিসিনের বেস্ট ট্রেনিং ঝুমা, সে হচ্ছে একটা অ্যাড করেছে, সেটা হচ্ছে সাইক্লোস্পোরিনও দেওয়া যাবে নাকি, তাহলে তখন হয়ে গেল ক্যাশ। ঠিক আছে, ক্যাশ আমরা দিতে পারি। সি দিয়ে হচ্ছে আপনার সাইক্লোস্পোরিন, এ দিয়ে হচ্ছে আজাথিওপ্রিন, এস দিয়ে হচ্ছে সালফাসালাজিন, এইচ দিয়ে হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন। তাহলে এগুলো এই যেসব ডিএমআরডি আমরা প্রেগন্যান্সিতে ইউজ করতে পারবো। এরপর দেখেন ডিএমআরডি দ্যাট মাস্ট বি অ্যাভয়েডেড, কোনগুলো আমরা ইউজ করতে পারবো না। মেথোট্রেক্সেট, লেফলনোমাইড, সাইক্লোস্পোরিন, মাইকোফেনোলেট এবং গোল্ড এগুলো আমরা ইউজ করতে পারবো না। তাহলে আমরা যেগুলো ইউজ করতে পারবো সেগুলো মনে রাখলেই তো হলো, বাকিগুলো ইউজ করতে পারবো না, তাই না? একটা মনে রেখে বাকিগুলোকে আমরা হচ্ছে কি করে দিব, এক্সক্লুড করে দিব। এটা হচ্ছে পরীক্ষার জন্য। কিন্তু যখন রোগীকে দিবেন ওষুধ, তখন কি এভাবে করার সুযোগ আছে? তখন তার অপশন দিবেন আপনাকে, আর মাথায় তখন অপশন আসবে না। তো সেই জন্য একটু পরে রাখাও দরকার। মেথোট্রেক্সেট আমরা প্রেগনেন্সিতে দিব না, লেফলনোমাইড প্রেগনেন্সিতে দিব না, সাইক্লোফসফামাইড প্রেগনেন্সিতে দিব না, মাইকোফেনোলেট, গোল্ড এগুলো প্রেগনেন্সিতে দেওয়া যাবে না। তাহলে পরীক্ষার জন্য একটা পড়া ভালো, কিন্তু জানার জন্য আসলে দুইটাই জানা দরকার। যে এটা যদি না জানেন কোন ড্রাগটা আমি অ্যাভয়েড করবো প্রেগনেন্সিতে, তখন তো উলট পালট লাগাই দিবেন। তাহলে প্রেগনেন্সিতে সেফ ড্রাগ গুলো হচ্ছে সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন এবং অ্যাজাথিওপ্রিন, সাথে সাইক্লোস্পোরিন আছে। আমরা বলছিলাম যে ডিএমআরডি এর মধ্যে দুইটা ড্রাগ আছে যারা হাইপারটেনশন করে। রুম্মান? জি ভাই, একটা লেফলুনামাইড আর একটা হচ্ছে সি দিয়ে সাইক্লোস্পোরিন। লেফলনোমাইড এবং সাইক্লোস্পোরিন এগুলো হচ্ছে হাইপারটেনশন করে। আর একটা পড়ছিলাম যে হচ্ছে হেমোরেজিক সিস্টাইটিস করে, কোনটা? সাইক্লোফসফামাইড। সাইক্লোফসফামাইড। আমি এটাকে করার জন্য কোন ড্রাগ দিব? মেসনা দিব, এবং তাকে ভালো গুড হাইড্রেশন মেনটেন করতে হবে, বেশি করে পানি খাইতে বলতে হবে, এবং তাকে আমি স্যালাইন দিব যাতে হচ্ছে এই হেমোরেজিক সিস্টাইটিস ডেভেলপ না করে। আরো কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে সাইক্লোফসফামাইডের, যেমন নসিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, ইনফার্টিলিটি হতে পারে। কেন? ছেলেদের ক্ষেত্রে হয় অ্যাজোস্পার্মিয়া, মেয়েদের ক্ষেত্রে হয় ওভারিয়ান ফেলিওর হয়, অর্থাৎ প্রিম্যাচিউর মেনোপজ হয় ফিমেলদের, সেই জন্য এগুলো হতে পারে। আচ্ছা, এরপর দেখেন বায়োলজিক থেরাপি আমরা হচ্ছে সবই ইউজ করতে পারবো এক্সেপ্ট সার্টোলিজুমাব হুইচ ডাজ নট ক্রস প্লাসেন্টা, অর্থাৎ সার্টোলিজুমাব বাদে বাকিগুলো ইউজ করতে পারবো না। সার্টোলিজুমাবটা হচ্ছে কি করতে পারবো, আমরা দিতে পারবো, বাকিগুলো দিতে পারবো না। এরপর ব্রেস্ট ফিডিং এর সময় কোনগুলো কন্ট্রাইন্ডিকেটেড দেখেন, মেথোট্রেক্সেট, লেফলনোমাইড এবং সাইক্লোফসফামাইড এগুলো ব্রেস্ট ফিডিং এর সময় কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে যে এরকম প্রেগন্যান্সি দিয়ে হচ্ছে রিমাটাইড আর্থ্রাইটিস দিয়ে দিতে পারে, কোন ড্রাগটা অ্যাভয়েড করব বা কোন ড্রাগটা দিতে পারবো, এরকম এসবিএ আসতে পারে। মেথোট্রেক্সেট, লেফলনোমাইড এবং সাইক্লোফসফামাইড এগুলো প্রেগন্যান্সি ব্রেস্ট ফিডিং এর সময় আমরা দিব না। তাহলে আমরা ইউজুয়ালি ডিএমআরডি গুলো দিই। ডিএমআরডি গুলো দেওয়ার পরে যদি দেখি যে ডাস স্কোরিং করে 5.1 এর বেশি, তখন ট্রিপল থেরাপি দেওয়ার পরে তখন আমরা বায়োলজিক্যাল থেরাপি গুলো, বায়োলজিক যে থেরাপি গুলো সেগুলো আমরা ইউজ করব। তাহলে ইউজুয়ালি আমরা হচ্ছে মেথোট্রেক্সেট, তারপর সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন ইউজ করলাম। যদি ভালো না হয়, যদি দেখা যাচ্ছে ডিজিজ প্রোগ্রেসিং 5.1 এর বেশি ডাস স্কোর,
সেক্ষেত্রে আমরা বায়োলজিক থেরাপি ইউজ করব। তো মোস্ট কমনলি কোনটা ইউজ করা হয় ফার্স্ট লাইন বায়োলজিক, সেটা হচ্ছে টিএনএফ ইনহিবিটর। টিএনএফ ইনহিবিটর একটু জানলেই হবে, টিএনএফ ইনহিবিটর। বায়োলজিক গুলোর মধ্যে মোস্ট কমনলি টিএনএফ ইনহিবিটর ইউজ করা হয়। এইখানে দেখেন, যদি যখন আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করছেন, পেশেন্টকে কি দিবেন? মেথোট্রেক্সেট দিবেন, সাথে স্টেরয়েড দিবেন। আর মেথোট্রেক্সেট দিলে কোন ড্রাগটা দিতে হয় বললাম আমরা পরের দিন 24 ঘন্টা পরে? ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড। তাহলে মেথোট্রেক্সেট সপ্তাহে একটা করে দিই, ফলিক অ্যাসিড হচ্ছে পরের দিন একটা করে, তাহলে সপ্তাহে মেথোট্রেক্সেট একটা করে। ঠিক আছে। এরপর দেখেন যদি হচ্ছে রেসপন্স এটা কি করে, প্রেডনিসোলোন আমরা হচ্ছে ডোজটা হচ্ছে কমাবো 12 সপ্তাহ পরে, এরপর হচ্ছে এটা ডোজ বাড়াইতে হবে। এরপর দেখবো যে আমরা ডাচ স্কোরিং করে দেখবো, যদি পেশেন্ট কন্ট্রোলে থাকে, ডিজিজ ভালো থাকে, তাহলে হচ্ছে মেথোট্রেক্সেট কন্টিনিউ করব। আর যদি ডাচ স্কোর যদি 2.6 এর বেশি, তখন আমরা সালফাসালাজিন এবং হাইড্রোক্সিক্লোরোকুইন অর্থাৎ ওই যে ট্রিপল থেরাপিতে চলে যাব। এরপর দেখেন ডাচ স্কোর যদি হচ্ছে 2.6 এর কম হয়, তখন হচ্ছে ট্রিপল থেরাপি আমরা কন্টিনিউ করব। ট্রিপল থেরাপি দেওয়ার পর যদি দেখি যে মডারেট আছে অ্যাক্টিভিটি, ডিজিজ অ্যাক্টিভিটি, তখন আমরা হচ্ছে ডিএমআরডি চেঞ্জ করতে পারি, সাথে লো ডোজ প্রেডনিসোলোন অ্যাড করতে পারি। আর যদি ডাচ স্কোরিং 5.1 এর বেশি হয়, সেক্ষেত্রে আমরা বায়োলজিক থেরাপি ইউজ করব। অনেক জটিল জটিল বিষয় পড়ে ফেললাম আমরা। এরপরে আচ্ছা, আমরা হচ্ছে ব্রেকে যাব। ব্রেক কি আরো পরে নেবেন? 11টার দিকে নেবেন? সম্মান, আপনারা উত্তর দেন না কেন? আমার কোনো সমস্যা নেই ভাই। কোনো সমস্যা নাই, খাওয়া দাওয়া করে বসছো। বর্ণা? হ্যাঁ 11টার দিকে। আচ্ছা, 11টার দিকে নিয়ে, ওটাই ভালো হয়। তাহলে এখানে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে যে ওভারঅল যে জিনিসগুলো পড়লাম, এটা হচ্ছে সিমেট্রিক্যাল, স্মল জয়েন্টকে ইনভলভ করে, স্টিফনেস, মর্নিং স্টিফনেস ইম্পর্টেন্ট ফিচার। তাহলে হচ্ছে এখানে হচ্ছে স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হয়, সিমেট্রিক্যাল দুই পাশে ইনভলভমেন্ট হয়, এখানে হচ্ছে স্টিফনেস থাকে, এবং কি থাকে, এখানে পলিআর্থ্রাইটিস হয়। এবং আমরা যেটা ইম্পর্টেন্ট জিনিস পড়ছি যে এখানে মনিটরিং করি দাস 28 এর মাধ্যমে। ইউজুয়ালি হচ্ছে আমরা মেথোট্রেক্সেট দিই। মেথোট্রেক্সেট একটা অ্যান্টিফোলেট ড্রাগ। মেথোট্রেক্সেট দিলে 24 ঘন্টা পরে হচ্ছে কি দিতে হবে? ফলিক অ্যাসিড দিতে হবে, কারণ এখানে ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। এরকম সিনারিও দিছে যে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর পেশেন্ট, সে একটা ড্রাগ খাচ্ছে, যে ড্রাগ খাওয়ার কারণে এনসিবি হচ্ছে 110 বেড়ে গেছে, এরকম 100 বা এরকম। তো অ্যানিমিয়া, হিমোগ্লোবিন এত 8 বা 10, তারপর হচ্ছে কোন ড্রাগটা রেসপন্সিবল। এভাবে একটা প্রশ্ন আসছিল প্রিভিয়াস এফসিপিএস। এরপর দেখেন হচ্ছে জিআইএ, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। এটা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে আর্থ্রাইটিস এটার সাথে অ্যাসোসিয়েটেড আছে, সিভিয়ার ফর্ম অফ সেভারাল ফর্ম অফ আর্থ্রাইটিস। তো এখানে কি কি আছে দেখেন, সিভিয়ার জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস হয় 5% ক্ষেত্রে, এবং মোস্ট কমন হচ্ছে অলিগো আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্টেশন করে। জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস ইউজুয়ালি হচ্ছে অলিগো আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে। আমরা বলছি যে একটা জয়েন্ট ইনভলভ করলে মনো আর্থ্রাইটিস, 2 থেকে 4টা হলে অলিগো আর্থ্রাইটিস, 5 বা তার বেশি হলে পলি আর্থ্রাইটিস। তারা অলিগো আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে ইউজুয়ালি। পেশেন্টে দেখা যাচ্ছে লার্জ জয়েন্ট আর্থ্রাইটিস হয়, ইউভাইটিস হয়, এবং এএনএ পজিটিভ পাওয়া যায় পেশেন্টের। এছাড়া হচ্ছে পলি আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, এনথেসিস রিলেটেড হচ্ছে আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। এছাড়া হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ পাই 5% ক্ষেত্রে, সোরিয়াটিক আর্থ্রাইটিস পাওয়া যায় 5% ক্ষেত্রে। তাহলে অনেকগুলো আর্থ্রাইটিস এর কম্বিনেশন। এখানে যেটা ইম্পর্টেন্ট যে এজ গ্রুপটা ইম্পর্টেন্ট। তাহলে আপনারা হচ্ছে এখানে লিখে রাখতে পারেন বা হেডলাইনের মধ্যে লিখে রাখতে পারেন যে জুভেনাইল ইডিওপ্যাথিক এর ক্ষেত্রে হচ্ছে লেস দেন ইকুয়াল 16 ইয়ার্স। এখানে হচ্ছে বয়সটা খুবই খুবই ইম্পর্টেন্ট, লেস দেন ইকুয়াল 16 ইয়ার্স। এবং এটা কাদের বেশি হয়? মোর ইন ফিমেলদের হচ্ছে বেশি হয়। এবং এখানে যেটা ইম্পর্টেন্ট, অ্যাসিমেট্রিক্যাল অলিগো আর্থ্রাইটিস, অ্যাসিমেট্রিক্যাল অলিগো আর্থ্রাইটিস। সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল ইম্পর্টেন্ট, কোনটা মনো আর্থ্রাইটিস হচ্ছে, কোনটা অলিগো আর্থ্রাইটিস হচ্ছে, কোনটা পলি আর্থ্রাইটিস হচ্ছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট ডায়াগনোসিস করার জন্য। তাহলে হচ্ছে বয়স হচ্ছে ইউজুয়ালি লেস দেন ইকুয়াল 16। যদি 16 বছরের কম বয়স্ক কারো হচ্ছে অলিগো অ্যাসিমেট্রিক্যাল অলিগো আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমরা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস চিন্তা করতে পারবো। এরপর দেখেন যে এই যে এখানে বলা আছে যে ইয়াং পিপল আপ টু 16 ইয়ার্স অফ এজ, এদেরকে এফেক্ট করে। এন্ড এখানে যেটা ইম্পর্টেন্ট, আর্থ্রাইটিস ইন চিলড্রেন
affect limb growth and has a negative effect on height and weight attainment. এদের হলে কি হয়, এদের গ্রোথ ডিলে হয় এবং হচ্ছে দেখা যাচ্ছে যে কি বলে ওয়েট গেইন হয় না, হাইট গেইন হয় না। এবং বলছে যে মোস্ট কমন ফর্ম হচ্ছে অলিগোআর্থ্রাইটিস, 60% পেশেন্টের ক্ষেত্রে হয়। লার্জ জয়েন্টকে ইনভলভ করে, অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হয়, ইউভাইটিস হয়, এনএ পজিটিভ হয়। সবকিছু এখানেই আছে, মোটামুটি না থাকলে এখানে অ্যাড করে নেবেন। লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হয়, ইউভাইটিস হয়, এনএ পজিটিভ হয়, এটা মোস্ট কমন। তাহলে অনেকগুলো নিয়ে গঠিত। এছাড়া দেখেন এখানে কি হতে পারে, সাম পেশেন্টের ক্ষেত্রে রিউমাটয়েড ফ্যাক্টর এসিপিএ পজিটিভ হতে পারে 5% ক্ষেত্রে। আমরা বললাম 5% পেশেন্টের ক্ষেত্রে রিউমাটয়েড ফ্যাক্টর এবং এসিপিএ পজিটিভ হতে পারে। এরপর দেখেন সিস্টেমিক জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, এটাও ইম্পর্টেন্ট। এটা থেকে প্রিভিয়াসলি একবার এফসিবিএস এ এসবিএ আসছে। ফিভার, র্যাশ, আর্থ্রাইটিস, হেপাটোস্প্লেনোমেগালি, সেরোসাইটিস থাকবে, সাথে হচ্ছে অ্যানিমিয়ার এই রেজ ডিএসএস সিআরপি, এগুলো আমরা আলাদা করে পড়বো, এটা আরেকটা টপিক আকারে আলোচনা আছে। এরপর দেখেন ইনভেস্টিগেশনে কি পাবেন, ইএসআর সিআরপি ডু নট কোরিলেট উইথ দ্য এক্সটেন্ট অফ দ্য সিভিরিটি অফ ইনফ্লামেশন, এখানে ইএসআর সিআরপি নরমাল পেতে পারেন। এনএ পজিটিভ পাবেন, আমরা জানি অলিগোআর্থ্রাইটিসের ক্ষেত্রে এনএ পজিটিভ পাওয়া যায়। এবং আল্ট্রাসাউন্ড ইজ দ্য রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন অফ চয়েস টু কনফার্ম সাইনোভাইটিস অর টেনোসাইনোভাইটিস, এটা আমরা আল্ট্রাসনোগ্রামটা পড়ার সময় পাইছিলাম যে সাইনোভাইটিস বা টেনোসাইনোভাইটিস কনফার্ম করার জন্য আমরা কি করব, আল্ট্রাসনোগ্রাম করব। এরপর দেখেন হচ্ছে ম্যানেজমেন্ট, দ্য স্ট্যান্ডার্ড ইমিউনোথেরাপি ইজ মেথোট্রেক্সেট। তাহলে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, এগুলোতে আমরা হচ্ছে কোন ড্রাগ ইউজ করি, মেথোট্রেক্সেট ইউজ করি। এছাড়া অন্য ড্রাগ গুলো ইউজ করা যেতে পারে, অ্যাজাথিওপ্রিন, সাইক্লোস্পোরিন, এগুলো ইউজ করা যেতে পারে। এছাড়া লেফ্লোনোমাইড, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, এগুলো ইউজ করা যেতে পারে। আমরা আপাতত মেথোট্রেক্সেট মনে রাখি, মনে রাখতে পারলে তো ভালো সবগুলা। তারপর হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো আমরা এখানে হচ্ছে যে টিএনএফ, অ্যান্টি টিএনএফ ইউজ করতে পারি। এরপর আসেন HLA-B27 অ্যাসোসিয়েটেড যে আর্থ্রাইটিস বা সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, পরীক্ষায় আসে যে নিচের কোন কোন কন্ডিশনটা হচ্ছে HLA-B27 এর সাথে অ্যাসোসিয়েটেড, বা আসতে পারে যে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস কোনগুলা। তাহলে আমরা মনে রাখছি হচ্ছে রেপ দিয়ে, আর দিয়ে হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এ দিয়ে হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এ দিয়ে হচ্ছে বললাম, এরপর পি দিয়ে হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, এবং হচ্ছে এস দিয়ে হচ্ছে কি এস দিয়ে কি জানো, এস দিয়ে বলতেছি, ই দিয়ে হচ্ছে এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস। আচ্ছা, এখানে আরেকটা এ দিয়ে দুইটা আছে, একটা হচ্ছে অ্যাক্সিয়াল আর একটা হচ্ছে অ্যানকাইলোজিং। এটা হচ্ছে 23rd এ নতুন অ্যাড করছে, অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস, অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস। তাহলে এটা ইম্পর্টেন্ট। এরপর দেখেন দা ইন অ্যাক্সিয়াল স্পন্ডাইলাইটিস এন্ড অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, অ্যাক্সিয়াল স্কেলেটন, অ্যাক্সিয়াল এবং অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসে অ্যাক্সিয়াল স্কেলেটন অর্থাৎ হচ্ছে এই যে ভার্টিব্রাল যে কলাম, সেখানে ইনভলভমেন্ট হয়, প্রিডমিনেন্টলি এফেক্টেড, এন্ড ইন কন্ট্রাস্ট টু আরএ the spondyloarthropathies, there are frequent and notable non-synovial musculoskeletal lesion, mainly inflammatory in nature and of ligament, tendon, periosteum and other bone lesion, এগুলো লেশন হয়। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট যে হচ্ছে জিনিস আছে, সেটা দেখেন যে স্পন্ডাইলো আর্থ্রোপেডিস, এই যে আমরা পড়লাম এগুলো হচ্ছে স্পন্ডাইলো আর্থ্রোপেডিস, এগুলো হচ্ছে স্পন্ডাইলো আর্থ্রোপেডিস যে HLA-B27 অ্যাসোসিয়েটেড বা সেরোনেগেটিভ যে আর্থ্রাইটিস গুলা, এগুলোর হলমার্ক ফিচার হচ্ছে এনথেসাইটিস। তাহলে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে কি বললাম, হলমার্ক ফিচার সাইনোভাইটিস, আর এখানে বললাম যে সেরোনেগেটিভ আর্থ্রাইটিস গুলোর ক্ষেত্রে এনথেসাইটিস খুব ইম্পর্টেন্ট। এরপর দেখেন HLA-B27 অ্যাসোসিয়েটেড মোর দেন 95% ইন অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। এখানে যে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, এইদের যে ফিচার গুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন এই যে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি গুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু ইন্টারলিউকিন অ্যাসোসিয়েটেড 12 এবং 23। এছাড়া দেখেন হচ্ছে ফিচার গুলো খুবই ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হয়। কি হয়? অ্যাসিমেট্রিক্যাল অলিগো আর্থ্রাইটিস, এখানে মার্ক করছে অ্যাসিমেট্রিক্যাল অলিগো আর্থ্রাইটিস, লোয়ার লিম্বকে সব থেকে বেশি ইনভলভ করে আপার লিম্বের থেকেও। এরপর দেখেন স্যাক্রোআইলাইটিস এন্ড স্পাইনাল অস্টাইটিস। স্যাক্রোআইলাইটিস তে মোস্ট স্পেসিফিক ফর হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, অ্যানকাইলোজিং
স্পন্ডাইলাইটিস এন্ড এনথেসাইটিস হয়। এখানে এনথেসাইটিস হয় যে মাসল টেন্ডন এবং হচ্ছে যে লিগামেন্টের যে ইনসারশন, সেখানে হচ্ছে মাসেলের ইনসারশন, সেখানে এনথেসাইটিস হয়, যে ইনসারশনে ইনফ্লামেশন হয়। এই দেখেন গ্লুটিয়াস মিডিয়াস প্লান্টার ফাসা অরিজিন, এগুলো তো হবে। এছাড়া HLA-B27 অ্যাসোসিয়েটেড, সেটা আমরা বললাম। সোরিয়াসিস থাকতে পারে সোরিয়াটিক আর্থ্রাইটিস হলে। এছাড়া সেরোনেগেটিভ গুলোতে হচ্ছে ইউভাইটিস হয়, বিশেষ করে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস হচ্ছে ইউভাইটিসটা অ্যাসোসিয়েটেড। এছাড়া হচ্ছে স্টেরাইল ইউরেথ্রাইটিস, প্রোস্টাটাইটিস, এগুলো হচ্ছে রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস এর সাথে অ্যাসোসিয়েটেড। এছাড়া এন্টারোপ্যাথিক অ্যাসোসিয়েটেড ডিজিজের ক্ষেত্রে হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ হতে পারে। এছাড়া অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস এর ক্ষেত্রে আমরা জানি যে অ্যাওর্টিক রুট ডাইলেটেশন হয়, অ্যাওর্টিক রুট ইনকম্পিটেন্স, অ্যাওর্টিক রুট রিগার্জিটেশন এবং কন্ডাকশন ডিফেক্ট হতে পারে, ঠিক আছে, হার্ট ব্লক হতে পারে। তো এখানে হচ্ছে শেষের দিকে এসে হচ্ছে আলাদা আলাদা করে হয়ে গেছে আর কি, সোরিয়াটিকের জন্য বা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস এর জন্য রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস, এন্টারোপ্যাথিক, আবার এটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসে অ্যাওর্টিক রুট ডাইলেটেশন হয়, সেটা দিছে। তাহলে ইম্পর্টেন্ট যে কথা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল অলিগোআর্থ্রাইটিস হয়, স্যাক্রোআইলাইটিস হয়, এনথেসাইটিস হয়, HLA-B27 অ্যাসোসিয়েটেড। তাইলে এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখেন এখানে একটা বক্স আছে, আগে বক্সটা পড়ি। যে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস আমরা অ্যাক্সিয়াল স্পন্ডাইলাইটিস এবং অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস আমরা কিভাবে ডায়াগনোসিস করব। দেখা যাচ্ছে যে অ্যাক্সিয়াল স্পন্ডাইলাইটিস, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এমআরআই এ স্যাক্রোআইলাইটিস পাবো, এবং স্যাক্রোআইলাইটিস আমরা বলছি যে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস পাওয়া যায় বাইল্যাটারাল স্যাক্রোআইলাইটিস অন এক্স-রে, আর যদি হচ্ছে ডেফিনেট চেঞ্জ হয় ইউনিল্যাটারাল স্যাক্রোআইলাইটিস পাওয়া যেতে পারে। তো এখানে ফিচার কি পাবো দেখেন, আমরা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসটা একটু পড়ি। লো ব্যাক পেইন মোর দেন 3 months, ইমপ্রুভ বাই এক্সারসাইজ, নট রিলিভ বাই রেস্ট। তাহলে এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন, তাহলে হচ্ছে রেস্টে এটা বাড়বে বা রিলিভ হবে না, কিন্তু এক্সারসাইজ করলে এটা ইমপ্রুভ হবে। এবং লো ব্যাক পেন হিস্ট্রি থাকবে 3 মাসের বেশি, এবং এখানে লাম্বার স্পাইনের মুভমেন্টের লিমিটেশন থাকবে। তারপর হচ্ছে কি চেস্ট এক্সপানশন রিডিউস থাকতে পারে। যে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস এর ডায়াগনোসিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কখন আমরা বলবো দেখেন, যদি এভিডেন্স অফ স্যাক্রোআইলাইটিস উইথ ওয়ান আদার ফিচার অন হিস্টরি অর এক্সামিনেশন, যদি এক্সরে তে আমরা স্যাক্রোআইলাইটিস পাই, সাথে যদি হচ্ছে যে 3 মাসের বেশি যে পেইন এবং হচ্ছে যে এটা ইনফ্লামেটরি ইন নেচার এরকম হিস্টরি পাই, বা হচ্ছে এক্সামিনেশন এন্ড লিমিটেশন অফ দ্য মুভমেন্ট পাই, তাহলে আমরা বলবো যে এটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। তাহলে ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখেন হচ্ছে অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথিস, এখানে কি হয়, স্যাক্রোআইলাইটিস অন এমআরআই পাবো, ওয়ান আদার ফিচার অন হিস্টরি, ক্লিনিক্যাল এক্সামিনেশন অর ইনভেস্টিগেশন পাইতে পারি। Diagnosis can also be made in HLA-B27 positive patient in more than one clinical features in the absence of sacroiliitis. Axial spondyloarthropathies ওইভাবে দিবে না, কাছাকাছি ফিচার এখানে। তো অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসটা আমার কাছে মনে হয় যে মনে রাখাটাই ভালো আর কি, দুইটা পড়তে গেলে কঠিন হয়ে যায়। তো এখানে দেখেন ফিচার, এখানে ফিচার গুলো পড়ে নিয়েন, এগুলো বলতে চাচ্ছি না, পরীক্ষা আসতে পারে, কিন্তু আপনারা একটু পড়ে নিন, কঠিন কিছু না। দেখেন অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস খুবই খুবই ইম্পর্টেন্ট। আর্থ্রাইটিস গুলোর মধ্যে এটাই একমাত্র যেটা মেলে বেশি হয়, আর একটা গাউট পড়ছি, গাউটও হচ্ছে মেলে বেশি হয়। এরপর দেখেন বোন ফরমেশন উইথ সিন্ডেসমোফাইট এন্ড অ্যানকাইলোসিস, এখানে আমরা পড়তাম না এটা। এই যে কিছু হচ্ছে জেনেটিক সাসেপ্টেবল ইন্ডিভিজুয়াল হতে পারে, কিছু এনভায়রনমেন্টাল প্যাথোজেন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন ইনক্রিজ ফিকাল ক্যারিজ অফ ক্ল্যাবসিয়ালা অরিজিনস। এছাড়া হচ্ছে কিছু ইনফ্লামেটরি সাইটোকাইন আছে যেগুলো হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস ডেভেলপমেন্টের ক্ষেত্রে রোল প্লে করে, যেমন হচ্ছে ইন্টারলিউকিন 12, 13 এন্ড ইন্টারলিউকিন 17, TNF আলফা। TNF আলফা পরীক্ষায় কিন্তু এসবিএ দিতে পারে, নিচের কোন ইন্টারলিউকিনটা হচ্ছে রোল প্লে করে, এরকম একটা এসবি আমরা পরীক্ষাতে সেট করছি, পাবেন আপনারা। এরপর দেখেন এই যে এখানে ইন্টারলিউকিন 7 এর কথা বলছে, এখানে ছবিতে আছে ইন্টারলিউকিন 12, 17, 23, ঠিক আছে। তাহলে সেরোনেগেটিভ যে আর্থ্রাইটিস গুলো আছে এগুলো HLA-B27 এর সাথে অ্যাসোসিয়েটেড। এখানে আবার এরকম ভাঙে ভাঙে দিল কেন। এরপর দেখেন অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস, এখানে আমরা এগুলো কি বলতেছি, এগুলো অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি বলতেছি। অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস এর পরের টপিকস।
এখানে দেখেন একটু রিডিং দিবেন, এখানে হচ্ছে এগুলো এমসিকিউ তে আসতে পারে যে ব্যাক পেইন, মর্নিং স্টিফনেস, লো ব্যাক পেইন, রেডিয়েটিং টু দ্য বাটক, পোস্টেরিয়র থাই, এগুলো একটু রিডিং দিবেন, এমসিকিউ তে আসতে পারে। ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এটা কি 10 মিনিটে শেষ করতে পারবো? আমরা মনে হয় ব্রেক দিই, 11:20 22, এটা শেষ হবে না, 10 মিনিট লেট হয়ে যাবে। আপত্তি আছে কারো নাকি শুরু করে দিব এটা? কেউ কথা বলে না। রুকসানা কি বলে? রুকায়া নেটওয়ার্ক কি শেষ? আমরা কি গ্যাপ দিব এখন? আমার মনে হয় এটা একটু সময় লাগবে। ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। আমরা গ্যাপ দিই হচ্ছে আপনারা 11:25 আসেন, আমি লিংক দিব। ভাইয়া এই সেম লিংক থাকলে কি সমস্যা? মানে রেকর্ড বন্ধ করে জাস্ট, তাহলে তো দেরি হয় না ভাইয়া? আচ্ছা তাহলে সেশন কি বন্ধ করে দিলে কি ওই লিংকে ঢুকতে পারবেন? আবার ঢোকা যায় মনে হয় না, কিন্তু এটা যায় ভাইয়া। আচ্ছা এটা টাইমটা এডিট করে দিব আর কি, টাইম বাড়াই দিব, তাই না? না সমস্যা নেই ভাইয়া, তাহলে নতুন লিংক দিন। আচ্ছা নতুন লিংক দিও, এটাই ভালো, আবার উল্টা পাল্টা হলে সমস্যা।